আসসালামু আলাইকুম। আর মনে হয় না কেউ জয়েন করবে, তাহলে আমাদের ডিসকাশন স্টার্ট করি। আজকে আমাদের পার্ট টুতে 4-5টা প্যাকেজ নিয়ে কথা বলবো। কিভাবে আমরা জিনোমিক ডেটা রিট্রিভ করব, তারপরে 3টা ডেটা স্ট্রাকচার পড়বো, আর একটা হচ্ছে কিভাবে সিকোয়েন্স কোয়ালিটি কন্ট্রোল করতে হয় সেটা দেখব। মাল্টিপল সিকোয়েন্স কোয়ালিটি আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, কারণ আমার পিসির লিমিটেশন আছে। অনেকগুলো ফাইল, ফর এক্সাম্পল একটা ফার্স্ট কিউ ফাইলের সাইজ 1.8 জিবি ওর 1.2, 4-5টা ফাইল রান করলেও অনেক টাইম লাগবে। আমি রিসোর্স বা সোর্স বলে দিব, মানে আমরা যে প্যাকেজগুলো আলোচনা করব সেম প্যাকেজের মতোই, জাস্ট আপনাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে অথবা ভেরিয়েবলগুলো এক্সপ্লোর করতে হবে, এই আর কি। শুরুতে আমরা 2টা ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানব, তারপরে কিভাবে যেন জিনোম অ্যানোটেট করতে হয়, সেখান থেকে কিভাবে আমরা না, তার আগে আমরা অ্যানোটেশন হাব বলে একটা প্যাকেজ আছে, অর্থাৎ ডেটা প্রোভাইডার, তারপরে ক্রোমোজোম স্টাইল, এই জিনিসগুলো দেখব। তারপরে সেখান থেকে বায়োস্ট্রিং ম্যাচিং কিছু ফাংশনালিটি আছে, অর্থাৎ আমরা কোয়েরি সিকোয়েন্স এবং সাবজেক্ট সিকোয়েন্স 2টা পাস করে সেখান থেকে ওভারল্যাপ কাউন্ট করতে পারি, বা ম্যাচিং ক্রাইটেরিয়া কন্ডিশন দিয়ে সেখান থেকে আমরা সাব স্ট্রিং বের করতে পারি। মোটামুটি আমরা সবার শেষের দিকে শর্ট রিড নামে একটা প্যাকেজ দেখব, যেটা দিয়ে আমরা কোয়ালিটি কন্ট্রোল করতে পারি। অ্যাকচুয়ালি কোয়ালিটি কন্ট্রোল বলতে কি, জাস্ট আমি একটা ফার্স্ট কিউ সিকোয়েন্স পড়ে সেটা কীভাবে স্যাম্পলিং করতে হয়, সেখান থেকে কিভাবে কোয়ালিটি স্কোর বের করতে হয়, সেই জিনিসটা আলোচনা করব। আর এইটা জানলেই যে কোনো সিকোয়েন্স নিয়ে আমরা কোয়ালিটি কন্ট্রোল করতে পারবো। শুরুতে আমরা যে ডেটা স্ট্রাকচারটা পড়বো সেটা হচ্ছে আই রেঞ্জ। আই মিনস ইন্টিজার রেঞ্জ, অর্থাৎ আমাদের এখানে এই ডেটা স্ট্রাকচারটা খুবই, 2টা ডেটা স্ট্রাকচার আছে বায়োকন্ডাক্টর নিয়ে কাজ করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আই রেঞ্জ আর একটা হচ্ছে জিনোমিক রেঞ্জ বা জি রেঞ্জ। জিনোমিক রেঞ্জ এবং আই রেঞ্জ, এই 2টা মোটামুটি আমরা ভালো করে জানলে আমরা বায়োকন্ডাক্টরের যে কোনো প্যাকেজ নিয়ে কাজ করতে পারবো। তো আই রেঞ্জ এবং জি রেঞ্জ, এই 2টার মধ্যে পার্থক্য হচ্ছে আই রেঞ্জ শুধুমাত্র আমরা আই রেঞ্জ অবজেক্ট যেগুলো ক্রিয়েট করি সেটা মানে ইন্টিজার ভ্যালু দিয়ে ক্রিয়েট করতে পারি, আর জিনোমিক ইন্টারভাল স্টোর করার জন্য মূলত জি রেঞ্জ ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। যেমন এখানে একটা আই রেঞ্জ অবজেক্ট ক্রিয়েট করেছি, IR1, এটা মানে হচ্ছে আই রেঞ্জ 1 অবজেক্ট। শুরুতে আমাদের যেটা করতে হবে, আই রেঞ্জ এই ক্লাসটা কল করতে হবে, তারপরে স্টার্ট এবং এন্ড এটা দিয়েছি। আমি চাইলে এখানে একটা ভেক্টরও পাস করতে পারতাম, আমরা স্টার্ট এন্ড দিয়েও করতে পারতাম। তো এইখানে এই যে উইথ, এটা বলতে কি বোঝায় আমরা পরবর্তী স্লাইডে দেখব। শুরুতে আমাদের এখানে স্টার্টিংটা দেখাবে, এখানে দেখাচ্ছে যে এটা ইন্টিজার, এটা হচ্ছে এন্ডিং, এবং এখানে কিছু ইনফরমেশান আছে। আই রেঞ্জ অবজেক্ট উইথ 1 রেঞ্জ, এখানে আমাদের একটাই রেঞ্জ আছে এবং 0 মেটা ডেটা, অর্থাৎ আমাদের এই ডেটাতে কোনো মেটা ডেটা দেওয়া নাই। এর পরবর্তীতে আমি একটা সিকোয়েন্স পাস করেছি, অর্থাৎ 2টা ভেক্টর পাস করেছি, স্টার্ট এবং এন্ড। এই 2টা প্যারামিটারে আমরা পাস করতে পারি, প্যারামিটার পাস করতে পারি। স্টার্ট একটা প্যারামিটার, এন্ড আর একটা প্যারামিটার। এখানে আমরা সিকোয়েন্স অবজেক্ট বা ভেক্টর পাস করতে পারি। যেমন আমি এখানে ভেক্টর লিখেছি সি ফাংশন দিয়ে, আমরা চাইলে সিকোয়েন্স ফাংশন দিয়েও পাস করতে পারতাম। মোটামুটি কথা হচ্ছে এখানে আমরা কমা দিয়ে 2টা স্টার্ট এবং এন্ডের মধ্যে 2টা ভেক্টর পাস করতে পারি। এখন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা আগের যেটা দেখে আসলাম যে এই যে উইথ যে কলামটা এখানে, তো অ্যাকচুয়ালি এইটা একটা কলাম, এইটা আর একটা কলাম, এটা আর একটা কলাম। এখানে উইথ যে কলামটা তৈরি হয়েছে এটাও একটা ইন্টিজার। এখানে আমি লিখেছি, এই উইথটা ক্যালকুলেট করা হয় এভাবে, এন্ড মাইনাস স্টার্ট, অর্থাৎ এখানে আমাদের এন্ড আছে কত, 7, তাহলে 7 মাইনাস স্টার্ট হচ্ছে 1 প্লাস 1, আলটিমেটলি 7। ওকে, এইটা হচ্ছে আমাদের এই উইথটা কীভাবে বের করতে হয় সেটার ইকুয়েশন এখানে দেওয়া আছে। আমরা যখন রিয়েল ডেটা সেট পড়বো তখন আমাদেরকে এই উইথ মানে দেখে বুঝতে হবে যে এটার স্টার্টিং এবং এন্ডিং পজিশন কেমন ছিল। তো এখানে আমাদের যে কোনো আই রেঞ্জ অবজেক্ট ক্রিয়েট করলে, যেটা বললাম শুরুতে যে আই রেঞ্জটা ক্রিয়েট করেছিলাম, প্রথমে আমাদের অবশ্যই এটা বলিনি, আই রেঞ্জ এই প্যাকেজটা লোড করতে হবে। লোড করলে যে এরকম কিছু মেসেজ আসবে, এদিকে আমরা না থাকলেও চলবে।
তারপরে হচ্ছে এই যে আইরেঞ্জ এই ক্লাসটার মধ্যে জাস্ট স্টার্ট এবং এন্ড পাস করলে আমাদের আইরেঞ্জ অবজেক্ট ক্রিয়েট হবে। এখানে আপনাকে দেখাবে যে কতগুলো রেঞ্জ আপনি নিয়েছেন এবং মেটা ডাটা থাকলে সেটা দেখাবে। ওকে, এর পরবর্তীতে যেটা আমি বলেছি একটু আগে যে আমরা দুইটা ভেক্টর পাস করতে পারি। এখানে এটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর। এই ভেক্টরটা হচ্ছে আমাদের ফার্স্ট কলামে বসবে, এটাকে আমরা বলতে পারি কলাম অফ ইন্টিজার, এটাও আমাদের কলাম অফ ইন্টিজার। এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। আর বাই ডিফল্ট এই যে উইথটা ক্রিয়েট করে দিবে এই আইরেঞ্জ ক্লাসটা। তো এটা কিভাবে ক্রিয়েট করে সেটা আমি এখানে একটু ইকুয়েশনটা দেওয়ার চেষ্টা করেছি যে এন্ড মাইনাস স্টার্ট +1, এই ইকুয়েশনটা ফলো করে মূলত আমাদের এই উইথটা সেট করা হয়, এই উইথ কলামটা, এবং এটা অবশ্যই একটা ইন্টিজার কলাম হবে। নেক্সট, আমরা চাইলে লজিক্যাল ভেক্টর পাস করতে পারি। আমরা জানি ভেক্টর যে ডেটা টাইপটা রয়েছে সেখানে আমরা চাইলে মিক্সিং ডেটা টাইপ অথবা নির্দিষ্ট ডেটা টাইপ তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমরা চাইলে ডাবল ডেটা টাইপ তৈরি করতে পারি, তারপরে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, লজিক্যাল ভেক্টর এখানে তৈরি করতে পারি। এখানে আমি এই আইরেঞ্জটা ক্রিয়েট করেছি মূলত লজিক্যাল ভেক্টর দিয়ে। যেমন আমরা জানি লজিক্যাল বা বুলিয়ান ভ্যালু দুইটা, একটা ট্রু আর ফলস। তো এটা ট্রু ফলস, এই ট্রু ফলসকে আমরা চাইলে আবার ক্যাপিটাল টি ক্যাপিটাল এফ দ্বারাও লিখতে পারি, সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। লজিক্যাল ভেক্টর দিয়ে কীভাবে আমরা আইরেঞ্জ অবজেক্ট ক্রিয়েট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রেঞ্জ আছে এবং মেটাডেটা নাই 0, এবং এইখানে আমাদের উইথটা 1। ওকে, উইথ এখানে হচ্ছে 1। আচ্ছা, এটা কীভাবে আমরা লজিক্যাল ভেক্টর আমরা চাইলে মিক্সিং অবজেক্টও পাস করতে পারি। এইটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এইটা আমরা মানে রিয়েল ডেটা সেট হ্যান্ডেল করতে গেলে এখানে এই উইথ আর একটা হচ্ছে এই RLE, এই দুইটা কনসেপ্ট আমাদের মোটামুটি বুঝলে আমরা যে কোনো ডেটা হ্যান্ডেল করতে পারবো। আর পরবর্তীতে আরেকটি ডেটা স্ট্রাকচার আছে যেটা বললাম জি রেঞ্জ বা জিনোমিক রেঞ্জ, সেটাও আমাদের লাগবে। তো এই RLE মানে হচ্ছে রান লেন্থ এনকোডিং। ওকে, এটার পূর্ণরূপ আর কি। এটা যেটা করে এটা হচ্ছে মানে প্রথমে ক্যালকুলেট করে এবং পরে স্টোর করে। কী কী স্টোর করে? একটা হচ্ছে লেন্থ আর একটা ভ্যালু অফ এ ভেক্টর অর ফ্যাক্টর। তার মানে এই মেথডটা আমরা ব্যবহার করে লেন্থ কম্পিউট করতে পারি। কার লেন্থ কম্পিউট করতে পারি? আচ্ছা, লেন্থ অ্যান্ড ভ্যালু দুইটা জিনিস, একটা লেন্থ আর একটা ভ্যালু। কার করতে পারবো? একটা ফ্যাক্টর আর একটা হচ্ছে ভেক্টর। যেমন আমি এখানে নাম নামে একটা ভেক্টর ক্রিয়েট করেছি, সেই ভেক্টরটা হচ্ছে 3 2 1 5 6 7 8। এই যে ভেক্টরটা আমি ক্রিয়েট করেছি এই ভেক্টরটা আমি এই RLE এই ফাংশনটার মধ্যে পাস করেছি। ওকে, এই যে ফাংশনটার মধ্যে আমি পাস করেছি, এখন আমাকে এই RLE যে আউটপুটটা সেটা একটু খেয়াল করি। এটা কোন ধরনের নিউমেরিক RLE এবং লেন্থ আছে 7। আমরা যদি এখানে দেখি 1 2 3 4 5 6 7, 7টা এখানে আছে, ভ্যালু আছে, জন্য এটা লেন্থ 7। এরপরে হচ্ছে 7 রানস। ওকে, যেটা আমরা এই RLE অবজেক্টটা আমাদেরকে প্রোভাইড করবে। ওকে, এই যে লেন্থ এখানে দেখতে পাচ্ছি, এটা লেন্থ হচ্ছে কত? 1। ওকে, আর এটা ভ্যালুগুলো এখানে শো করবে। ওকে, এটা হচ্ছে আমাদের RLE কনসেপ্টটা। তারপরে হচ্ছে জি রেঞ্জ, যেটা আমরা বললাম একটু আগে যে জি রেঞ্জটা ব্যবহার করা হয় মূলত জিনোমিক ইন্টারভাল স্টোর করতে, এবং এইটা খুবই ফাস্টার একটা ডেটা স্ট্রাকচার যেটা আমরা এফিশিয়েন্ট ওয়েতে ডেটা হ্যান্ডেল করতে পারি বা স্টোর করতে পারি। আমরা শুরুর দিকে বলেছিলাম ডেটা স্ট্রাকচার বলতে কী বোঝায়। ডেটা স্ট্রাকচার হচ্ছে মানে কম্পিউটার সায়েন্সের ভাষায় যে ডেটা আমরা কিভাবে স্টোর করব, সেই ডেটাটা কিভাবে ম্যানেজ করব, বা কিভাবে ডেটার রিলেশনশিপ চেক করব, এই প্রসিডিউরগুলো। তো এখানে আমরা জিনোমিক রেঞ্জ যে কাজে ব্যবহার করি সেটা হচ্ছে জিনোমিক ইন্টারভাল স্টোর করতে, এবং এটা আমরা কেন ব্যবহার করবো? এটা খুবই ফাস্ট এবং এফিশিয়েন্ট হতে, মেমোরি এফিশিয়েন্ট, যার কারণে আমরা জিনোমিক রেঞ্জটা ইউজ করি বা ব্যবহার করি। এইখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে জিনোম ইনফো ডিবি, অর্থাৎ জিনোমিক ইনফরমেশন ডেটাবেস। ওকে, আমরা এখানে লোডিং রিকোয়ার্ড প্যাকেজ, এটা অ্যাকচুয়ালি এই প্যাকেজটা লোড করলে আমাদের এই মেসেজটা আর কি আসবে। আমরা এই জিনোম ইনফো ডিবি এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা কিভাবে জি রেঞ্জ অবজেক্ট ক্রিয়েট করব সেটা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে আমাদের যে ক্লাসটা করতে হবে জি রেঞ্জ, এরপর আমি এখানে ডাবল কোটের মধ্যে একটা পাস করেছি, সেটা হচ্ছে যে ক্রোমোজোম 1, এবং এখানে আমি একটা স্টার্টিং এবং এন্ডিং সেট করেছি। স্টার্টিং হচ্ছে 200 এবং 300 হচ্ছে এন্ডিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা RLE। আমরা জানি যে RLEটা ফ্যাক্টর অথবা ভেক্টর হতে পারে।
তো এটা হচ্ছে ক্রোমোজোম যেহেতু আমাদের 22টা এবং এক্স অ্যান্ড ওয়াই, তার মানে এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টর বা ক্যাটাগরি। তো এখানে RLEটা এখানে আমাদের দেখাচ্ছে যে ক্রোমোজোম। ওকে, এরপরে রেঞ্জেস, আই রেঞ্জেস, এই যে একটু আগে আমরা যে আই রেঞ্জেসটা পড়ে আসলাম, তার মানে এই জিনোমিক রেঞ্জের মধ্যে আই রেঞ্জটা ব্যবহার হয়ে থাকে। যেমন এখানে আই রেঞ্জ দেখতে পাচ্ছেন 200 থেকে 300। ওকে, আচ্ছা, এই আর স্ট্র্যান্ড, এখানে আমরা স্ট্র্যান্ড পাস করি নেই। স্ট্র্যান্ডটা হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ। ওকে, পজিটিভ অথবা নেগেটিভ স্ট্র্যান্ড হতে পারে, যেটা আমি এখানে পাস করিনি। এখন আমি নিচে কিছু ইনফরমেশন লিখেছি। আচ্ছা, এই নিচের ইনফরমেশন হচ্ছে এই যে আমরা যেটা পাস করলাম, এটা হচ্ছে সিক ইনফো। তো সিক ইনফোটা বা সিকোয়েন্স ইনফরমেশনটা কি? ওয়ান সিকোয়েন্স ফ্রম অ্যান আনস্যাটিসফাইড জিনোম, নো সিকোয়েন্স লেন্থ, অর্থাৎ কোনো লেন্থ নাই। এটা হচ্ছে আমাদের এই অবজেক্টটা ক্রিয়েট হলে আমাদের এই ইনফরমেশনটা আসবে। G-range class is a continuer to save genomic intervals by chromosome, যেটা একটু আগে আমরা এখানে দেখলাম। তারপরে হচ্ছে মিনিমাম আর্গুমেন্টস, এখানে আমি একটা মিনিমাম আর্গুমেন্ট পাস করেছি যেটা হচ্ছে ক্রোমোজোম 200 থেকে 300। ওকে, তারপরে G-range অ্যাকচুয়ালি সিকোয়েন্স নেম এবং সিকোয়েন্স ইনফো, এই দুইটা আমরা গতদিন একটা স্যাকারোমাইসিস সেরিভিসের একটা জিনোম পড়েছিলাম, মানে লোড করেছিলাম আরে, এবং সেখান থেকে কিছু ইনফরমেশন দেখেছিলাম। ফর এক্সাম্পল নেমস, সিক ইনফো, তারপরে সিক নেমস, তারপরে সিক লেভেলস, সিক স্টাইল, এগুলো চেক করেছিলাম। অর্থাৎ সিকোয়েন্স স্টাইল আমরা জানি NCBI এবং US মানে UCSC, এই স্টাইলগুলো আছে। আমরা আগের স্ট্র্যান্ডটা পাস করিনি, যার ফলে RLE এখানে স্টার্ট দিয়েছে। ওকে, নেক্সট আমরা যদি এখানে দেখি, এইখানে আমি ফার্স্টে সিক নেমস অর্থাৎ সিকোয়েন্স নামটা পাস করেছি। সিকোয়েন্স নামটা দিয়েছি ক্রোমোজোম 1। এরপরে স্ট্র্যান্ড আমি এখানে 3টা স্ট্র্যান্ড পাস করেছি ক্রোমোজোম 1-এর জন্য। অর্থাৎ এই ক্রোমোজোম 1টা 3বার, 3টা দেখেন এখানে 3বার প্রিন্ট হচ্ছে, রাইট? তো এখানে কেন এটা হলো? আমরা এখানে 3টা স্ট্র্যান্ড দিয়েছি। এখানে আমরা 3টা স্ট্র্যান্ড দিয়েছি হচ্ছে একটা ভেক্টর হিসেবে। তারপরে আমি এইখানে এই যেটা করেছি সেটা হচ্ছে যে এই 3টা মানে রেঞ্জের জন্য আমি এখানে রেঞ্জ মানে ফিক্সড করেছি। একটু আগে আমরা দেখেছি যে এই যে রেঞ্জটা, এটা মূলত আমাদের আই রেঞ্জ বা ইন্টিজার রেঞ্জ। তো এই ইন্টিজার রেঞ্জটা আমরা এখানে জি রেঞ্জের মধ্যে পাস করতে পারি। তো এই রেঞ্জেস, এই প্যারামিটারটার মধ্যে আমাদের যেটা করতে হবে, আই রেঞ্জ পাস করতে হবে। তো রেঞ্জেস ইজ ইকুয়াল আই রেঞ্জ, আমরা জানি, একটু আগে দেখে এসেছি যে আই রেঞ্জটা মূলত ক্রিয়েট করতে পারি আমরা স্টার্টিং এবং এন্ডিং দিয়ে। বাট এইখানে আরেকভাবে আই রেঞ্জ ক্রিয়েট করা যায়, সেটা হচ্ছে যে আমরা এখানে উইথটা ফিক্স করে দিয়েছি 3। ওকে, এখানে উইথটা বলে দিয়েছি 3। আমরা এইভাবেও চাইলে আই রেঞ্জ ক্রিয়েট করতে পারি। ওকে, আমি চাইলে মানে এটা নাও দিতে পারতাম, বাট আমি জাস্ট অন্যভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা এখানে দেখলাম। তো GR2 মানে জিনোমিক রেঞ্জ 2। এখানে যদি আমরা এখন এইটা দেখি, তাহলে জি রেঞ্জেস অবজেক্ট উইথ 3 রেঞ্জেস। এখানে কয়টা রেঞ্জ আছে? 1টা 2টা 3টা, অর্থাৎ আই রেঞ্জ কয়টা আছে? 3টা, এবং মেটা ডেটা নাই। ওকে, RLE যেটা বললাম আমি, অবশ্যই এটা একটা দুই পাশে RLE দেখাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফ্যাক্টর। তো স্ট্রেন যেহেতু পজিটিভ অর নেগেটিভ, তার মানে দুইটা ক্যাটাগরি, আর ক্রোমোজোমও একটা ক্যাটাগরি। এটা RLEটা ভেক্টর অথবা একটু আগে আমরা দেখেছি ফ্যাক্টর, এই দুইটার ভ্যালু এবং লেন্থ প্রোভাইড করতে পারে। ওকে, এরপর সিকোয়েন্স ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। ওয়ান সিকোয়েন্স ফ্রম অ্যান আনস্পেসিফাইড, আগেরবার আমি ভুল বলেছিলাম, সরি, এটা আনস্পেসিফাইড জিনোম, নো সিক লেন্থ, অর্থাৎ কোনো সিকোয়েন্স লেন্থ এখানে আমরা সেট করিনি। নেক্সট আমরা প্যাটার্ন ফাইন্ডিং, আমি জাস্ট স্লাইডগুলো আগে দিয়ে এরপরে লাইভ কোডিং করব। আমরা যে কোনো জিনোম থেকে জিনের স্টার্টিং পজিশন, এরপরে প্রোটিনের এন্ডিং পজিশন, তারপরে রিজিয়ন্স দ্যাট এনহ্যান্স অর সাইলেন্স জিন এক্সপ্রেশন, কনজার্ভ রিজিয়ন্স বিটুইন টু অর্গানিজমস, তারপরে জেনেটিক ভ্যারিয়েশন, এগুলা আমরা বের করতে পারি একটা মানে জিনোমিক ডেটা থেকে। এই জন্য এইগুলোকে বলা হয় প্যাটার্ন ফাইন্ডিং, অর্থাৎ আমি একটা নিজে প্যাটার্ন ফিক্স করে সেখান থেকে একটা ডেটা সেট থেকে প্যাটার্নটা ফাইন্ড আউট করতে পারি। নেক্সট, প্যাটার্ন ম্যাচিং কিছু ফাংশন রয়েছে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি প্যাটার্ন ম্যাচ, এইটা মূলত আমরা গতদিন কাজ করেছিলাম বায়োস্ট্রিং। সেই বায়োস্ট্রিং যে প্যাকেজটা, সেটা আমাদের এই 3টা ফাংশন প্রোভাইড করে। ওকে, প্রথমে হচ্ছে ম্যাচ প্যাটার্ন। প্রথমে আমাদের একটা প্যাটার্ন দিতে হবে, তারপরে সাবজেক্টিভ, এটা আমরা বলতে পারি যে একটা কোয়েরি সিকোয়েন্স, এটা একটা সাবজেক্ট সিকোয়েন্স পাস করতে হবে। আই হোপ আপনারা জানেন যে কোয়েরি সিকোয়েন্স এবং সাবজেক্ট সিকোয়েন্স বলতে কী বোঝায়। আচ্ছা, এটা হচ্ছে ওয়ান স্ট্রিং টু ওয়ান স্ট্রিং, অর্থাৎ এই ম্যাচ প্যাটার্ন, এই ফাংশনটা ওয়ান স্ট্রিং টু ওয়ান স্ট্রিং কম্প্যারিজন করবে। আচ্ছা,
আর ভি ম্যাচ প্যাটার্ন যেটা, এটা হচ্ছে ওয়ান সেট অফ স্ট্রিং টু ওয়ান স্ট্রিং, আর ওয়ান স্ট্রিং টু এ সেট অফ স্ট্রিং, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কাজ করে সেট অফ স্ট্রিং নিয়ে, ভি ম্যাচ প্যাটার্ন যেটা। এরপরে ফাইন প্যালিন্ড্রমস। আমরা সবাই জানি হোয়াট ইজ প্যালিন্ড্রম। প্যালিন্ড্রম যেমন এইটা হচ্ছে আমাদের একটা প্যালিন্ড্রম ওয়ার্ড, ওকে, অর্থাৎ কোনো ওয়ার্ডকে প্যালিন্ড্রম নাম্বারও হতে পারে, এটা ইয়া হতে পারে, এটা ব্যাপার না, নাম্বার হতে পারে, ওয়ার্ড হতে পারে। অ্যাকচুয়ালি প্যালিন্ড্রমিক প্রবলেম দুই ধরনের হয়ে থাকে, একটা নিউমেরিক আর একটা ওয়ার্ড প্রবলেম। তো ওয়ার্ড সাধারণত আমরা জানি যে এদিক থেকে রাইট, মানে লেফট টু রাইট দেখলে যেমন, আবার আমরা উল্টায় লিখলেও সেম আমরা লিখতে পারি, হ্যাঁ, এটাকে আমরা বলি প্যালিন্ড্রম। তো প্যালিন্ড্রমটা আমরা করতে পারি একটা সিকোয়েন্সের ভেতরে বা জিনোমিক ডেটার মধ্যে প্যালিন্ড্রমিক রিজিয়ন থাকতে পারে একটা সিঙ্গেল সিকোয়েন্সের মধ্যে, সেইগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি। এটা হচ্ছে প্যাটার্ন ম্যাচিংয়ের ব্যাপার। এরপরে বলেছিলাম যে আমরা একটা লাইব্রেরি নিয়ে কাজ করব যেটা হচ্ছে শর্ট রিড। এই শর্ট রিডটার কাজ হচ্ছে আমরা একটা সিকোয়েন্স ইনপুট দিলে কোয়ালিটি অ্যাসেসমেন্ট, আপনারা যারা মেটাজিনোমিক ডেটা বা মেটাজিনোমিক ডিএনএ সিকোয়েন্স নিয়ে কাজ করেছেন তারা নিশ্চয়ই জানেন যে কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি বলে একটা পার্ট আছে। সেই কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি পার্টটাতে আমাদের যেটা করতে হয়, প্রথমে আমাদের র সিকোয়েন্স আমরা পাই, এই র সিকোয়েন্স থেকে আমাদের কিউসি করতে হয়, অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল। এখন কোয়ালিটি কন্ট্রোলের ভেতরে কি পড়ে? কোয়ালিটি কন্ট্রোলের ভেতরে আগে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের কোয়ালিটিটা চেক করতে হয়, রাইট? চেক না করে তো আমরা কন্ট্রোল করতে পারবো না, তারপরে আমরা কন্ট্রোল করি। অর্থাৎ ফর এক্সাম্পল আগে আমরা দেখি যে সিকোয়েন্সটার অবস্থা কী, তারপরে সেই সিকোয়েন্স থেকে আমরা ফিল্টারিং করি, তারপরে ফিল্টারিং করে আমরা আউটপুটটা নিই। দেখা যাচ্ছে যে এখন এগুলোর কেন দরকার? আমরা র ডেটাতে আমরা জানি মানে অনেক মিস ইনফরমেশান থাকে, ব্যাড সিকোয়েন্স থাকে, তারপরে সিকোয়েন্সিং এরর থাকে, এইগুলো আমাদেরকে রিমুভ করতে হয়। তো এইটা আমরা করতে পারবো এই শর্ট রিড এই লাইভ মানে প্যাকেজটার মাধ্যমে। তো এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি আমরা বলি কিউসি বা কোয়ালিটি কন্ট্রোল। একটা র সিকোয়েন্স যখন আমরা রিট্রিভ করি বা আমাদের ল্যাবে যখন জেনারেটেড হয়, তখন আমরা যেটা করি ফার্স্টেই সিকোয়েন্সটা নিয়ে বিভিন্ন টুলস আছে, সেই টুলসের মাধ্যমে আগে আমরা কোয়ালিটিটা দেখি। এখন কোয়ালিটির মধ্যে অনেক কিছু আছে, ফর এক্সাম্পল আপনার ওভার রিপ্রেজেন্টেশন থাকতে পারে সিকোয়েন্সের, তারপরে আপনার আরও নানা ধরনের, যেমন সিকোয়েন্সিং এরর হলে আপনার এন কল করে, এটার পার বেস কতটুকু আছে সেটা আমরা দেখতে পারি। তারপরে এটিজিসি, এগুলার নিউক্লিওটাইড ডিস্ট্রিবিউশন যেটাকে বলে বা নিউক্লিওটাইড ডেন্সিটি, এটা আমরা চেক করতে পারি। তারপরে আমরা চাইলে এখান থেকে জিসি কন্টেন্ট, পার বেস, এগুলো দেখতে পারি, ওকে। এইগুলো হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে মোস্ট প্রবাবলি 7টা, আমি একটু দেখাবো আপনাদেরকে। এখন একটা ফার্স্ট কিউ সিকোয়েন্সে আপনার 2টা পার্ট থাকে, একটা হচ্ছে সিকোয়েন্স আর একটা হচ্ছে ওই প্রত্যেকটা রিডের জন্য একটা করে কোয়ালিটি, ওকে। প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য একটা করে কোয়ালিটি স্কোর থাকে। কোয়ালিটি স্কোরগুলো থাকে আস্কি ক্যারেক্টার বা আস্কি কোডে এনকোডেড থাকে। তো এই আস্কি কোডটাকে আমাদেরকে নিউমেরিক কোডে রূপান্তর করতে হয়। সেই কাজটাই মূলত আমরা শর্ট রিড দিয়ে করবো। এখন মানে আমার কথাগুলো শুনে মনে হতে পারে যে আস্কি কোড বলতে কী বোঝায় বা নিউমেরিক কোড বলতে কী বোঝায়, বাট আমরা যখন কোড লিখবো তখন আই হোপ বুঝতে পারবেন। এখন আপনাদের এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে আমাদের কোয়ালিটি স্কোর এবং ফার্স্ট কিউ ফাইল সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এবং যেমন আমি বললাম আস্কি কোড বলতে কী বোঝায়, আরেকটা আমরা মেথড ইউজ করি সেটাকে বলে ফ্রেড কোয়ালিটি স্কোর। তো ফ্রেড কোয়ালিটি স্কোর বলতে কী বোঝায় সেটা আমাদের জানতে হবে, এবং ফ্রেড কোয়ালিটি স্কোরের একটা মানে ফর্মুলা আছে এবং কিছু অ্যাকুরেসি আছে, সেই অ্যাকুরেসিগুলো আমরা দেখব। তা আমি এখন আপনাদের এটা দেখানোর জন্য ব্রাউজারে যেতে হবে। আমরা প্রথমে যদি দেখি যে হোয়াট ইজ ফ্রেড কোয়ালিটি স্কোর। ফ্রেড কোয়ালিটি স্কোর ইজ এ মেজার অফ কোয়ালিটি অফ দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য নিউক্লিওবেস জেনারেটেড বাই অটোমেটেড ডিএনএ সিকোয়েন্সিং। অর্থাৎ আমরা যখন ডিএনএ সিকোয়েন্সিং করি সেখান থেকে মূলত আমাদের কোয়ালিটি মেজার করার জন্য এক ধরনের মেথড ইউজ করি যেটাকে অ্যাকচুয়ালি বলে ফ্রেড কোয়ালিটি স্কোর। হ্যাঁ, এই ফ্রেড কোয়ালিটি স্কোরটা মূলত এখানে আমরা একটা সূত্রের মাধ্যমে ইউজ করতে পারি। এখানে ফ্রেড কোয়ালিটি স্কোরটা কিউ -10 log
10p, অর্থাৎ এখানে আমাদের লগটা ব্যবহার করা হয়েছে 10 ভিত্তিক লগ। এবং আমাদের যেটা করতে হবে, আমাদের এই ফ্রেড কোয়ালিটি টেবিলটা মোটামুটি বুঝতে হবে। যেমন ফ্রেড কোয়ালিটি স্কোর 10, এটা মানে বোঝায় যে প্রবাবিলিটি অফ ইনকারেক্ট বেস কল 1 in 10, অর্থাৎ 90% বেস কল অ্যাকিউরেসি। তারপরে যদি আমাদের ফ্রেড কোয়ালিটি স্কোর 20 হয়, সেক্ষেত্রে 99% বেস কল অ্যাকিউরেসি। তো এই টেবিলটা আমরা জাস্ট একটু দেখব, তাহলে আমরা বুঝবো। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ ইনকারেক্ট বেস কল, অর্থাৎ আমার যখন সিকোয়েন্সিং করা হয় নিশ্চয়ই আমাদের সিকোয়েন্সিং এরর থাকে, সেইটার প্রবাবিলিটিটা আমাদের বা বেস কলিংয়ের প্রবাবিলিটিটা বের করতে হয়, যেটা আমরা মানে হাতে বাই ডিফল্ট মানে ম্যানুয়ালি করবো না, অবশ্যই কোডিংয়ের সাহায্য নেব অথবা কোনো টুলসের সাহায্য নেব। এটা হচ্ছে ফ্রেড কোয়ালিটি স্কোর বলতে কী বোঝায়। এরপরে আমরা যদি কোয়ালিটি কন্ট্রোল বলতে কী বোঝায় এবং কোয়ালিটি কন্ট্রোল কীভাবে করতে হয়, তাহলে আমরা training.galaxyproject.org এখানে গেলে আমরা কিউসি সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবো। যে কোনো জিনোমিক ডেটা হাতে পাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের কোয়ালিটিটা চেক করা। এজন্য কোয়ালিটি কন্ট্রোল যদি আমাদের ভালো হয়, তাহলে পরবর্তী অ্যানালাইসিস আমাদের ভালো হবে, আর কোয়ালিটি কন্ট্রোল ভালো না হলে পরবর্তী অ্যানালাইসিস ভালো হবে না। কোয়ালিটি কন্ট্রোলের গুরুত্বপূর্ণ দুইটা কাজের মধ্যে একটা হচ্ছে যেটা আমি বললাম, কোয়ালিটি চেক। এরপরে হচ্ছে আমরা জানি যে সিকোয়েন্সিংয়ের মধ্যে আবার নানা ধরনের আছে, যেমন পেয়ারেন্ট সিকোয়েন্স যেটাকে আমরা বলি। তার মানে দুইটা ফরওয়ার্ড এবং রিভার্স দুইটা সিকোয়েন্স থাকে। তো দুইটা সিকোয়েন্সের কোয়ালিটি চেক করার পরেই সেটা আবার আমাদেরকে মার্জ করতে হবে। তো এই প্রসিডিউরগুলো তো আসলে হাতে ধরে দেখানো পসিবল না, কারণ এটা অনেক সময় সাপেক্ষ। আমি বলছি আপনারা এই যে আমি যে রিসোর্সগুলোর কথা বলি, এইগুলো জাস্ট আপনারা ফলো করলেই যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে পারবেন। এখন এইটাই যে galaxyproject.org, training.galaxyproject.org, এখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি কোয়ালিটি কন্ট্রোল করি বা কোয়ালিটি কন্ট্রোলের দরকার। আমি এটা ওপেন করেছি একটা ফাস্ট কিউ ফাইলের চেহারা কেমন সেটা দেখার জন্য। আপনারা প্রথমে দেখবেন একটা ফার্স্ট কিউতে অ্যাড সিম্বল থাকে, তারপরে হচ্ছে আমাদের সিকোয়েন্স আইডেন্টিটি বলতে পারি আমি এটাকে, বা সিকোয়েন্স ইনফরমেশন লাইন বলা যায়। এরপরে আমাদের সিকোয়েন্সটা থাকে, এই যে সিকোয়েন্স, ওকে। তারপরে একটা প্লাস সিম্বল দিয়ে তারপরে এই আস্কি ক্যারেক্টার বলতে বোঝায় ABCD কোশ্চেন মার্ক, অর্থাৎ পাংচুয়েশন যেগুলো আছে আর কি, সেগুলো আমাদের আস্কি ক্যারেক্টারের মধ্যে পড়ে। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইগুলোকে বলে অ্যাকচুয়ালি আস্কি কোড। হ্যাঁ, আস্কি কোড, এগুলার নিউমেরিক ভ্যালু আমরা বের করতে পারি, এটা আমরা পরে দেখছি। এরপরে এখানে যে ফ্রেড কোয়ালিটি স্কোর বলতে কী বোঝায় এবং বেস কল এরর বা বেস কল অ্যাকিউরেসি এখানে আমাদের দেওয়া আছে। যেমন আমরা যদি ফ্রেড কোয়ালিটি স্কোর 60 পাই কোনো জায়গায়, তার মানে আমরা বুঝবো যে এটা অলমোস্ট 100% কারেক্ট, অর্থাৎ 99% বেস কল অ্যাকিউরেসি আছে। ওকে, জাস্ট আমাদের টেবিলটা একটু ফলো করতে হবে আর কি। দেন আমরা মূলত কোয়ালিটি অ্যাসেসমেন্ট থেকে কি বের করি, পার বেস সিকোয়েন্স কোয়ালিটি। পার বেস বলতে বুঝিয়েছি ATGC। এরপরে হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে পার বেস সিকোয়েন্স কোয়ালিটি স্কোর, অর্থাৎ কোয়ালিটি স্কোরগুলো কীভাবে ডিস্ট্রিবিউটেড আছে সেটা আমরা দেখতে পারি। এরপরে হচ্ছে পার বেস সিকোয়েন্স কন্টেন্ট, যেটা আমরা যে পার্সেন্টেজ অফ AT আমরা CQNR দিয়ে গতকাল করেছি, অ্যানালাইসিস করেছি যে COVID-19 কত পার্সেন্ট অ্যাডেনিন মানে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এগুলো আছে, এগুলো আমরা বের করেছি। সেটাই আমরা এখানে অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি দেখি যে এটার পার্সেন্টেজ কেমন আছে। ওকে, কারণ এইগুলো আমাদের অ্যাকচুয়ালি কোয়ালিটির মানে সিকোয়েন্স কোয়ালিটি নির্ধারণ করে। এরপর হচ্ছে জিসি কন্টেন্ট। হ্যাঁ, জিসি কন্টেন্ট ডিস্ট্রিবিউশনটা আমরা দেখব যে এটা আমাদের জিসি কন্টেন্টটা কেমন আছে একটা সিকোয়েন্সের কোয়ালিটি চেক করতে। তারপরে যেটা বললাম যে একটা সিকোয়েন্সের মধ্যে ডুপ্লিকেটস থাকে, সিকোয়েন্স থাকে, সেটা রেট কেমন আছে। যদি ডুপ্লিকেট কম থাকে সেক্ষেত্রে আমাদের সিকোয়েন্সটা ওইভাবে থাকলেও চলে, মানে এটা একটা প্যারামিটার নিশ্চয়ই আছে। আর যদি ডুপ্লিকেশন লেভেল অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমাদেরকে ডুপ্লিকেট সিকোয়েন্সগুলো বাদ দিয়ে দিতে হয়, বা এটাকে আমরা বলতে পারি সিকোয়েন্স রিমুভাল, ওকে, বা ব্যাড সিকোয়েন্স রিমুভাল। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কিছু অ্যাডাপ্টার কন্টেন্ট আছে যেটা সিকোয়েন্সিংয়ের সময় অ্যাড করা হয়, সেটাও কীভাবে করা যায়। ওভার রিপ্রেজেন্টেড সিকোয়েন্স কীভাবে আমরা রিমুভ করব, এই কয়েকটা প্যারামিটার অ্যাকচুয়ালি দেখা হয়। হ্যাঁ, এইটুকুই হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোল। আমি জাস্ট আপনাদেরকে বললাম যে আমরা কোয়ালিটি কন্ট্রোলে কী পারফর্ম করি। ওকে, এই হচ্ছে আমাদের কোয়ালিটি কন্ট্রোলের কী করা যায় বা করব সেটার একটা উইথ হেল্প অফ শর্ট রিড। তাছাড়াও আমরা ফার্স্ট কিউ, আচ্ছা আমি এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি বা বলে দিচ্ছি একটা কারণে, যদি কারোর কাজে আসে আর কি।
আমরা এই কোয়ালিটি অ্যাসেসমেন্ট বা কোয়ালিটি কন্ট্রোলটা দুইটা খুবই সিম্পল সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে ফাস্ট কিউসি, ওকে। ফাস্ট কিউসি, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাস্ট কিউসি এরিয়া। আপনারা এখান থেকে ফাস্ট কিউসিটা করে ডাউনলোড করে নিয়ে, যদি কেউ উইন্ডোজে থাকেন, উইন্ডোজে ডাউনলোড করে নিয়ে সফটওয়্যারটা ওপেন করে কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বেসিক স্ট্যাটিস্টিক্স, পার বেস সিকোয়েন্স, কোয়ালিটি। অ্যাকচুয়ালি ফাস্ট কিউ এইগুলা মানে আমরা কতদিন কেএমআর কাউন্টিং অথবা ডিএনএ ওয়ার্ড অ্যানালাইসিস দেখেছি সিকিউএনের প্যাকেজ দিয়ে। এই এই এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোয়ালিটি কন্ট্রোলের আওতায় পড়ে, যে পার বেস এন কন্টেন্ট অর্থাৎ সিকুয়েন্সিং এররটা, তারপরে লেন্থ ডিস্ট্রিবিউশন, ডুপ্লিকেশন লেভেলস, ওভার রিপ্রেজেন্টেড সিকুয়েন্স, কেমার কাউন্ট, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনার এই ফাস্ট কিউসি সফটওয়্যারটা প্রোভাইড করবে, অর্থাৎ এই কোয়ালিটিগুলো আপনাকে চেক করে দেবে। আপনি এখান থেকে কোয়ালিটিগুলো দেখে তারপরে অবশ্যই আপনাকে স্ট্যাটিস্টিক্স ভালো জানতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে পার বেস সিকোয়েন্স কোয়ালিটি, এখানে ক্রস আছে, তার মানে হচ্ছে এই সিকোয়েন্সটাতে এইটা মানে পার বেস সিকোয়েন্স কোয়ালিটি এই প্যারামিটারটা পাস করেনি, ঠিক আছে, যার ফলে এখানে ক্রস চিহ্নটা এসেছে। আর এইগুলা হচ্ছে মানে ওয়ার্নিং, ওকে। এখন আপনাকে কী করতে হবে, এখান থেকে এই যে ওয়ার্নিংগুলো আসছে বা আছে সেখান থেকে আপনার ডুপ্লিকেশন রিমুভ করতে হতে পারে। তারপরে এখান থেকে আপনার অন্যান্য যে কাজগুলো আছে, আমি যেটা বললাম একটু আগে, যে সিকোয়েন্স রিমুভাল বা কোয়ালিটি কন্ট্রোলে আমরা মার্জিং করতে পারি, বা মানে কাট অফ ভ্যালু সেট করে বা কিছু থ্রেশহোল্ড ভ্যালু সেট করে আমরা সিকোয়েন্স রিট্রিভ করে নিতে পারি, বা আমাদের মতো করে স্যাম্পলিং করে নিতে পারি। এই কাজগুলো আপনাকে মানে আমাদেরকে করতে হয়। তো এখানে এই কয়েকটা জিনিস ফাস্ট কিউসি আমাদেরকে প্রোভাইড করে। ফাস্ট কিউসি আপনি যখন অনেকগুলো সিকোয়েন্স একসাথে রান করবেন, অবশ্য টাইম নেবে এবং আপনাকে একটা HTML রিপোর্ট জেনারেট করে দেবে, যেটা ব্রাউজারের মাধ্যমে ক্লিক করে ওপেন করতে হয়। এইটা আর একটা সফটওয়্যার রয়েছে যেটা অ্যাকচুয়ালি আমি বেশি ব্যবহার করি, কারণ এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ, অর্থাৎ আপনি এখানে গ্রাফ, এখানে যেমন এই গ্রাফগুলো হচ্ছে স্ট্যাটিক। আপনারা নিশ্চয়ই জানেন স্ট্যাটিক গ্রাফ এবং মানে বলতে কি বোঝায়। যাই হোক, এটা আমার অ্যাড ব্লকারের কারণে এটা ব্লক দেখাচ্ছে। তো মাল্টি কিউসি একটা সফটওয়্যার আর কি, মাল্টি কিউসি। এই যে এই ওয়েবসাইটে multiqc.info, এখানে গেলেই আপনারা মূলত করতে পারবেন। আর তো আমি গিটহাব এটা দেখাচ্ছি, এটার অবশ্য পাইথনেরও প্যাকেজ আছে, আপনারা পাইথন প্যাকেজটা ইনস্টল করেও কাজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যদি কেউ পাইথন রিলেটেড কাজ করেন মাল্টিকিউসি দিয়ে, সেক্ষেত্রে মাল্টিকিউসি বা যে কোনো সেক্ষেত্রে আমি বলবো বায়োকন্ডা নামে একটা পাইথনের ডিস্ট্রিবিউশন আছে, সেটা ইনস্টল করে নিতে। ডান। এই পর্যন্ত ছিল আমরা কিভাবে শর্ট রিড দিয়ে বা মানে কি কাজ আমরা করি। এরপরে সিকোয়েন্স ডেটা হ্যান্ডেলিং। আমরা জানি যে আমরা দুই ধরনের সিকোয়েন্স ডেটা মানে ফাইল আর কি হ্যান্ডেল করতে বেশি অভ্যস্ত, একটা ফাস্তা একটা ফাস্ট কিউ। তো এখানে আমরা দেখব কিভাবে ফাস্তা রিড করতে হয়, কিভাবে রাইট করতে হয়, সেমভাবে ফাস্ট কিউ, এবং ফাস্ট কিউ কিভাবে স্যাম্পলিং করতে হয়, এটা গুরুত্বপূর্ণ। আপনার কাছে একটা ফাস্ট কিউ ফাইল থাকতে পারে যেটা অনেক বড় সিকোয়েন্স, এটা কি করতে হবে, আপনাকে স্যাম্পলিং করে নিতে হবে। আমরা নিশ্চয়ই স্যাম্পলিং সম্পর্কে জানি, অর্থাৎ একটা বড় জিনিস থেকে ছোট করে নেওয়া, অর্থাৎ সাবসেট করে নেওয়া। এটা কিভাবে করতে হয় আমরা একটু শিখব। এরপরে আমাদের কোয়ালিটি কন্ট্রোল বা কিউসি উইথ শর্ট রিডের মধ্যে যেটা আমি বললাম যে কোয়ালিটি স্কোরস, অলরেডি আমরা এটা পড়েছি যে ফ্রেড টেবল বা ফ্রেড কোয়ালিটি টেবল, এনকোডিং ফ্রেড 33 বলতে কি বোঝায় এটা দেখবো, ফার্স্ট কিউ কোয়ালিটি অ্যাসেসমেন্ট। এরপরে ম্যাচ অ্যান্ড ফিল্টার বলতে যেটা আমি বললাম যে আমরা মানে করব, প্রথমে ফিল্টার করব যে আমার কি প্রবলেম আছে সিকোয়েন্সে, এরপর তারপরে আমার ম্যাচিং ক্রাইটেরিয়া দিয়ে আমি ফিল্টার করতে পারি যে কি আছে। অবশ্যই আমাদের সিকোয়েন্সের মধ্যে ডুপ্লিকেট সিকোয়েন্স থাকবে, কারণ বায়োলজিক্যাল সিকোয়েন্স ডুপ্লিকেটস অকার ইন নেচার, হ্যাঁ, এটা অবশ্যই আমাদের থাকবে। এবং আমরা যখন লাইব্রেরি প্রিপারেশন করি তখনও আমাদের মানে ডুপ্লিকেশন থাকতে পারে বা সিকোয়েন্স এরর থাকতে পারে, সেগুলো আমাদেরকে রিমুভ করতে হবে। এটা হচ্ছে কিভাবে আমরা ফিল্টার এবং ম্যাচ করব। এরপর এটা হচ্ছে আমরা সিঙ্গেল সিকোয়েন্স বা সিঙ্গেল ফাইলের ক্ষেত্রে বললাম। এরপরে RQC, আমরা শর্ট রিডের কথা বললাম, আমি আপনাদেরকে আরেকটা লাইব্রেরির কথা বলছি, সেটা হচ্ছে RQC। সেটা দিয়ে আমরা একাধিক ফাইল হ্যান্ডেল করতে পারি এবং একাধিক ফাইলের কোয়ালিটি কন্ট্রোল করতে পারি। দ্যাটস অল। এখানে আমরা মোটামুটি যেটা স্লাইডে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো আমি আলাপ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে আই রেঞ্জ, জি রেঞ্জ প্র্যাকটিক্যালি দেখবো। অ্যাকচুয়ালি প্রথমে আমি আর স্ক্রিপ্টটা ক্রিয়েট করছি এবং আমি প্রত্যেকটা
টপিকের জন্য আলাদা আলাদা স্ক্রিপ্ট তৈরি করব, যাতে এটা গিটহাবে গেলে সবার জন্য সুবিধা হয়। তো শুরুতে আমি কাজ করব iRange নিয়ে। এই জন্য আমি iranges.r একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো যেটা করতে হবে, ফার্স্টে আমাকে অবশ্যই iRangeটা কি করতে হবে, লোড করতে হবে। ওকে, লোড প্যাকেজ লাইব্রেরি iRange। আর আচ্ছা, এটা আমরা ইনস্টল করব কিভাবে সেটা আগে আপনাদেরকে বলি। এখানে যেটা করতে হবে, প্রথমে আমি গতদিন আলোচনা করেছিলাম যে বায়োকন্ট্রাক্টর প্যাকেজগুলো কীভাবে ইনস্টল করতে হয়। প্রথমে লাইব্রেরি, তারপর হচ্ছে আমাদের বায়োসি ম্যানেজার যে লাইব্রেরিটা রয়েছে, এটা আমাদের করতে হবে, লোড করতে হবে। তারপরে বায়োসি ম্যানেজার ইনস্টল, জাস্ট এখানে ডাবল কোড দিয়ে এখানে প্যাকেজ নেম দিতে হবে, তাহলে আমাদের প্যাকেজগুলো ইনস্টল হবে। যেমন আমি iRange ইনস্টল করতে চাইলে আমি এইভাবে ইনস্টল করতাম। তো আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে এগুলো মানে সময় নেয়, যার ফলে আমি আগে থেকে করে নিয়েছি, এটা আপনাদেরকে করে নিতে হবে আর কি। দেন আমরা এখানে কি করব, এই লাইব্রেরি ফাংশনটার মধ্যে আমাদের প্যাকেজ নেমটা পাস করব, তাহলে আমাদের কাজ শেষ। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি iRangeটা কি হয়েছে, লোড হয়ে গেছে। এখন আমরা iRange অবজেক্ট ক্রিয়েট করব স্টার্ট এবং এন্ড এই দুইটা প্যারামিটার পাস করে। ওকে, ক্রিয়েট এ iRange অবজেক্ট। তো আমি এটার নাম দিচ্ছি ir1, মানে iRange 1। আমাকে iRange এটা কল করতে হবে। এরপরে আমি এখানে যেটা করব, ফার্স্টে আমাকে স্টার্ট পাস করতে হবে। তো আমি স্টার্টের এখানে একটা ভেক্টর পাস করছি 1 2 3। দেন আমাকে যেটা পাস করতে হবে এন্ড আমরা জানি যে এন্ডে কি পাস করব, এন্ডে হচ্ছে আরেকটা ভেক্টর পাস করব। তো এখানে আমি পাস করছি 4 5 6। ওকে, এটা যদি আমি এখন করি, তাহলে দেখছি আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। সরি, আমি একটা ক্লিন করে নিই। ওকে, দেন আবার এটা আমি লোড করব। আচ্ছা, আমার আর স্টুডিও কি দেখা যাচ্ছে নাকি? ওকে ওকে, আচ্ছা, যেটা বললাম, আমাদের এই অবজেক্টটা দেখেন এখানে ক্রিয়েট হয়েছে, ফর্মাল ক্লাস iRanges। এখন আমি এটা দেখতে চাই, জাস্ট ir1 এটা লিখে আমি যদি কন্ট্রোল এন্টার দিই, তাহলে এখানে দেখেন যে iRangeটা আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে স্টার্টিং পজিশন, এন্ডিং পজিশন এবং উইথটা ফিক্সড হয়েছে। তো এটা আমাদের উইথ, এটা ছিল স্টার্টিং, এটা এন্ডিং। তাহলে 4 - 1 3 এবং +1 করতে হবে, তাহলে উইথ হচ্ছে 4। ওকে, তারপরে 5 - 2 করলে কত হয়, 3। আমরা জানি যে এন্ড মাইনাস স্টার্ট +1 করলে উইথটা হবে 4। ওকে, এটা আমাদের iRange 1 আমরা ক্রিয়েট করলাম। কিভাবে iRange অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখলাম। এখন আমি আরেকটা iRange 2 বলে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি, যেখানে একটা ভেক্টর পাস করব স্টার্টিংয়ে। ওকে, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল 1 2 3 এটা পাস করলাম, এবং আমি এখানে উইথ যে আর্গুমেন্টটা আছে সেটা আমি এখানে পাস করছি, উইথ = 3। ওকে, অর্থাৎ আমি এখানে উইথটা পাস করলাম। আচ্ছা, এখানে আমার কোনো একটা ভুল হয়েছে, আমি এখানে ভেক্টর দিই নাই। ওকে, তাহলে আমাদের এখানে দেখেন এনভায়রনমেন্টে ir2 মানে ইন্টিজার রেঞ্জ তৈরি হয়েছে দুইটা। তো আমি যদি ir2টা দেখি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ir2। এখন কিন্তু আমি জাস্ট উইথটা পাস করেছি এবং এন্ডটা কিন্তু অটোমেটিক্যালি ফিক্সড হয়ে গেছে, অটোমেটিক্যালি নিয়েছে। হ্যাঁ, 1 2 3, এরপরে এই যে 3 4 5। ওকে, অটোমেটিক্যালি নিয়েছে। এখন আমি আসলেই কি আমাদের ir1 এবং ir2 এই দুইটা এক কিনা এটা আমি চেক করতে চাই। তো ইকুয়ালিটি, আমরা জানি ইকুয়ালিটি চেক করতে পারি আমরা। তো ইকুয়ালিটি চেক করার জন্য all.equal এইটা আমরা করব। তো আমি এখানে ir1 এবং ir2 এটা যদি দেখি, তাহলে এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে অ্যাট্রিবিউটস কম্পোনেন্ট উইথ মিন রিলেটিভ ডিফারেন্স, এখানে আমাদের রিলেটিভ ডিফারেন্সটা বলে দিচ্ছে। ওকে, এটা এখন আমাদের এখানে যেটা আচ্ছা, আমি এখানে একটু চেঞ্জ করি, 1 3 5 3 5 7। উপরে যে ভেক্টরটা ক্রিয়েট, মানে উপরে যে iRangeটা ক্রিয়েট করলাম, এবং নিচে এসে আমরা এই ফার্স্ট পার্টটা ঠিক রাখবো 1 3 5, এবং জাস্ট আমি কি করলাম, এখানে উইথটা পাস করেছি, দেখতে পাচ্ছি আমরা 3 5 7। ওকে,
এখন হচ্ছে আমি ইকুয়ালিটি চেক করি, তাহলে এটা ট্রু দেবে, কারণ অ্যাকচুয়ালি এই দুইটা একই আই রেঞ্জ, কারণে আমাদেরকে এটা ট্রু দিচ্ছে। যদি না হতো তাহলে আমাদেরকে ওই যে রিলেটিভ ডিফারেন্সটা দেখাইতো। ওকে, এখন আমরা চাইলে এখানে কিছু মেথড আমরা দেখতে পারি। ফর এক্সাম্পল স্টার্ট, আমরা স্টার্টটা যদি দেখতে চাই, জাস্ট আমরা স্টার্ট এটা কল স্টার্ট এটা সরি হ্যাঁ স্টার্ট, এর মধ্যে জাস্ট আইআর ওয়ানটা পাস করলাম, তাহলে আমাদের স্টার্ট দেখাচ্ছে। আমরা যদি চাই এন্ড এটা দেখব, তাহলে আইআর ওয়ান আমরা এন্ডটা দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি চাই যে উইথ দেখব, তাহলে উইথ আইআর ওয়ান, মানে আমরা জাস্ট এই যে ইন্টিজার রেঞ্জ তৈরি করলাম সেটার স্টার্ট এন্ড এবং উইথ এইভাবে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। ওকে, এই ফাংশনগুলোর মাধ্যমে। তো আমি এখানে আইআর ওয়ানের উইথ এন্ড এবং স্টার্ট দেখলাম, এই জন্য আমি এখানে স্টার্ট এন্ড এবং উইথ এটা আমি লিখলাম। আচ্ছা, আমি এইটা স্মল লেটারে লিখি যাতে কনফিউশন তৈরি না হয়। সেমভাবে আমরা আইআর টু আইআর থ্রি এইভাবে যেটাই আমরা তৈরি করি না কেন সেটা আমরা করতে পারি। এখন আমরা চাইলে করতে পারি ফিক্স উইথ, অর্থাৎ আমি চাইলে এখানে যে উইথটা আছে সেটা আমি চেঞ্জ করে দিতে পারি। ফর এক্সাম্পল ধরেন আমি আইআর টুর উইথ চেঞ্জ করতে চাই, তাহলে আইআর টু এটা আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে আইআর টুর মধ্যে রাখতে চাই, রাইট? এই জন্য আমি এখানে অ্যাসাইনমেন্ট করব। ফর এক্সাম্পল আমি এখানে উইথ দিতে চাচ্ছি 1। এইবার যদি আমরা আইআর টুটা চেক করি তাহলে দেখব এখন উইথ হয়ে গেছে 1। ওকে, এভাবে চাইলে আমরা উইথটা চেঞ্জ করে নিতে পারি। ওকে, আমরা এখানে কিন্তু আমাদের এই যে দেখা যাচ্ছে উইথ, কিন্তু এই যে এই রেঞ্জ এটা এবং এটা এদের কোনো নাম নাই। আমরা চাইলে নামটাও এখানে আমরা দিতে পারি, আই মিন ইন্টিজার রেঞ্জের নাম দেওয়াটাও সম্ভব। হ্যাঁ, কেমনে? আমরা জাস্ট নেমস, ফর এক্সাম্পল সরি এটা নেমস হবে, নেমস আইআর ওয়ান, আমি আইআর ওয়ানের নেম দিতে চাচ্ছি। তো এখানে আমাদের একটা ফাংশন আছে যেটাকে বলে পেস্ট, পেস্ট, এইটা পাস করব এবং এখানে আমি যে নামটা দিতে চাই আমি নাম দিচ্ছি এ। ওকে, নামটা দিতে চাচ্ছি এ এবং আমাকে এখানে একটা ভেক্টর পাস করতে হবে। তো আমি 1:3, আমরা জানি যে ভেক্টর তৈরি করা যায় কোলন দিয়েও তৈরি করা যায়, এবং একটা সেপারেটর পাস করতে হবে। তো সেপারেটর ইকুয়াল আমি এমটি স্ট্রিং পাস করছি। এটা যদি আমি পাস করি, এখন যদি আইআর ওয়ান আমরা দেখি তাহলে আমরা দেখব যে নেমস আচ্ছা, এখানে আমাদের এই যে এটা আমাদের এখন নামকরণ হয়ে গেছে A1 A2 A3। কেন? আমি এখানে কোলন দিয়েছিলাম, প্রথমে এ বসবে, তারপরে হচ্ছে A1, তারপরে A2, তারপরে A3। এইভাবে আমরা চাইলে ইন্টিজার রেঞ্জ অবজেক্টকে নামকরণ করে নিতে পারি বা নাম দিতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমরা ডাইমেনশন যদি চেক করতে চাই তাহলে ডাইমেনশনটা আমরা চেক করতে পারি। ফর এক্সাম্পল ডাইমেনশন যদি আমরা দেখি তাহলে ডিম ফাংশনটার মধ্যে আমাদের অবজেক্টটা পাস করতে হবে। যেমন আইআর রেঞ্জ এটা নাল, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ডাইমেনশনের, যার ফলে আমাদেরকে এখানে নালটা দেবে। সিঙ্গেল ডাইমেনশন না হলে আমাদেরকে এটা আমাদের একটা ডাইমেনশন প্রোভাইড করতে। আমরা জানি ডাইমেনশন মানে রো অ্যান্ড কলাম দুইটা জিনিস প্রোভাইড মানে আমাদেরকে রিটার্ন করে, কিন্তু আইআর রেঞ্জ মানে আই রেঞ্জটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনের। ওকে, এই জন্য আমাদের এখানে এটা নাল দেখাবে। এরপরে আমরা চাইলে লেন্থটা চেক করতে পারি। লেন্থ অফ আইআর ওয়ান বা ইন্টিজার অবজেক্ট ওয়ানের মানে ইন্টিজার রেঞ্জ অবজেক্ট, এটার আমরা দেখতে পাচ্ছি লেন্থটা হচ্ছে 3। ওকে, লেন্থ হচ্ছে 3। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে লেন্থ করলাম। আমরা চাইলে এক্স মানে এই যে আমি আবার আইআর রেঞ্জটা ফেরত নিয়ে আসি, আইআর ওয়ানটা ফেরত নিয়ে আসি। এখন এই যে 1 3 এটা আমরা যদি একটা রো বলি, এটা একটা রো, এটা আর একটা রো, আমরা চাইলে এখান থেকে কলাম এবং রো অ্যাক্সেস করতে পারি চাইলে। তো এখান থেকে যদি আমরা চাই যে 1 নাম্বার রোটা আমি করব মানে এক্সট্র্যাক্ট করব, এক্সট্র্যাক্ট নাম্বার 1 রো, তাও আমি পারবো। কেমনি? জাস্ট আমরা যেমন ভেক্টর এক্সট্রাক্ট করেছিলাম সেভাবে IR1 স্কোয়ার ব্র্যাকেট 1, তাহলে আমাদেরকে এখানে প্রথম রোটা দেখাচ্ছে, অর্থাৎ প্রথম রোতে ছিল A1, তারপরে এই কত ছিল 1 3 3, সেটা আমাদেরকে এখানে দেবে। ওকে, এইটা হচ্ছে কিভাবে আমরা
করতে পারতাম। এখন আরেকটা ব্যাপার আছে যে এখানে কিন্তু আমরা একটা নাম দিয়েছি A1 A2 A3, রাইট? আমরা চাইলে এই IR1 এটার নাম ধরেও কল করতে পারতাম। যেমন দেখেন, আমি কোনো একটা ভুল করেছি এখানে, IR1 A দিয়েছি, বাট এটা দিতে হবে A1। আচ্ছা, আমরা নামটা একটু দেখি। হ্যাঁ, A1, এটা কপি করি। IR1, তাহলে আমাদেরকে এটা রিটার্ন করবে প্রথম রোটা। হ্যাঁ, আমরা চাইলে এই নেমটা ধরেও কল করতে পারি, অথবা চাইলে আমরা এখানে রো নাম্বারটাও পাস করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে কীভাবে আমরা রোটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসবো। ওকে, এখন আমরা যদি চাই যে এই যে IR1 এবং IR2 আছে, দুইটা আইরেঞ্জ অবজেক্ট আছে, এটা চাইলে আমরা ভেক্টরে কনভার্ট করে মানে ভেক্টরিয়া করতে পারি। কেমনে? জাস্ট আমরা যে সি ফাংশনটা জানি ভেক্টর ক্রিয়েশনের, তার মধ্যে IR1 এবং IR2 যদি পাস করি, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা ইন্টিজার অবজেক্ট 6 রেঞ্জেস অ্যান্ড 0 মেটাডাটা কলামস, এটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা এটা কি করলাম, এটা হচ্ছে আমরা দুইটা ইন্টিজার অবজেক্টকে এক করে ফেলছি। অর্থাৎ প্রথম তিনটা এখানে নামকরণ করা আছে, পরের তিনটার কিন্তু নামকরণ করা নাই। তার মানে পরের তিনটা হচ্ছে আমাদের IR2। ওকে, না আমরা এখানে নামকরণ করেছিলাম, হ্যাঁ, IR2। তো এই সি ফাংশনটা দিয়ে আমরা চাইলে কি করতে পারি, কম্বাইন করে নিতে পারি। এটাকে বলে কনক্যাটেনেশন। ওকে, কনক্যাট করা মানে দুইটাকে একত্র করা। ওকে, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের আইরেঞ্জ রিলেটেড কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, মানে যে কোনো ধরনের আমাদের এখান থেকে, মানে আমরা যে কোনো ডেটা যখন হ্যান্ডেল করব তখন আমাদের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আমরা এই হচ্ছে মোটামুটি যে করলাম আইরেঞ্জের যে ইয়াগুলা। এরপরে আরেকটা ডেটা স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম, সেটা হচ্ছে যে জিনোমিক রেঞ্জ, রাইট? সেটা আমরা একটু এক্সপ্লোর করব। তো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে জিনোমিক রেঞ্জ এর জন্য আরেকটা আর স্ক্রিপ্ট ফাইল আমি তৈরি করব। আর স্ক্রিপ্ট, দেন কন্ট্রোল এস, এটা আমি নাম দিচ্ছি জি রেঞ্জেস, অর্থাৎ জিনোমিক রেঞ্জেস। যথারীতি আমাকে এখানে যেটা করতে হবে, প্রথমে আমাকে লাইব্রেরিটা লোড করতে হবে, লোড প্যাকেজ। ওকে, তো আমি কি করব, লাইব্রেরি ফাংশনটা দিয়ে প্রথমে আমাকে জিনোমিক রেঞ্জ, ফিচারটা চলে আসছে, জিনোমিক রেঞ্জেস, এইটা আমাকে লোড করতে হবে। লোড করলাম, এরপরে হচ্ছে আমরা অবজেক্টগুলো ক্রিয়েট করব, রাইট? তো আমরা ইতিমধ্যে দেখেছি যে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করে, স্লাইডে দেখেছিলাম। তো আমি এখানে মোটামুটি ইয়েগুলো দেখানোর ট্রাই করছি যে কীভাবে আমরা স্ট্যান্ড পাস করব, রেঞ্জ পাস করব, আই রেঞ্জ পাস করব। হ্যাঁ, তো আমি এটা GR1 অর্থাৎ জিনোমিক রেঞ্জেস 1, এটার মধ্যে আমি কী করছি, একটা জি রেঞ্জ যে ক্লাসটা আছে, জি রেঞ্জেস। হ্যাঁ, এখানে একটু কনফিউশন আছে, লাইব্রেরিটা বা প্যাকেজটার নাম কিন্তু জিনোমিক রেঞ্জেস, কিন্তু এখানে আমরা কল করব জি রেঞ্জেস। ওকে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যেমন আমরা স্লাইডে দেখেছিলাম যে সেখানে আমাদের প্রথমে ক্রোম যেটা ছিল, ক্রোম 1 এবং একটা স্টার্টিং দেওয়া ছিল, রাইট? তো আমরা এখানে কি করেছিলাম, স্টার্ট ইকুয়াল ক্রোম 1, ক্রোমোজোম 1। তারপরে আমরা এখানে একটা এটা দিয়েছিলাম, অর্থাৎ 200 থেকে 300, রাইট? আচ্ছা, এটা আমাদেরকে একটা এরর দিচ্ছে। আমরা স্লাইডটা একটু দেখে আসি যে স্লাইডে অ্যাকচুয়ালি আমাদের কি ছিল। ওকে, ফার্স্টে আমরা এখানে দেখেছিলাম জি রেঞ্জ, প্যাটার্ন ম্যাচিংয়ে জি রেঞ্জ। এই যে আমাদের আমাদের পুরোটাই ডাবল কোটের মধ্যে লিখতে হবে। তো আমি এটা একটু কপি করছি, কপি করে আমরা আর স্টুডিওতে যাচ্ছি। ওকে, তো এটা আমরা যদি এখন দেখি তাহলে আমাদের GR1, এখানে দেখতে পাচ্ছেন GR1 মানে জিনোমিক রেঞ্জেস 1 তৈরি হয়েছে। এরপরে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। RLE কনসেপ্টটা আমরা আগেই পড়ে আসছি, এজন্য আমি আর RLEটা নিয়ে কথা বলছি না। এরপরে এখান থেকে আমরা যেটা করব, আচ্ছা, কমেন্ট লিখে একটা ক্রিয়েট এ জি রেঞ্জ। ওকে,
তাহলে এখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্র্যান্ড নামে আরেকটা কলাম আছে, সেটাকে আমাদের স্টার দেখাচ্ছে, মানে এখানে কিছু নাই। তো আমি এখানে আরেকটা জি রেঞ্জ অবজেক্ট ক্রিয়েট করছি যার মধ্যে স্ট্র্যান্ডটা পাস করব। তো এখানে আমরা কি করব, জিআরএন ফার্স্টে, তারপরে সিক নেমস অর্থাৎ সিকোয়েন্স নামটা আমি দিতে চাচ্ছি। তো সিকোয়েন্স নামটা হচ্ছে ক্রোমোজোম 1। তারপরে হচ্ছে আমি যেটা পাস করবো সেটা হচ্ছে স্ট্র্যান্ড, এটা একটা মানে ভেক্টর হবে। তো ফার্স্টেরটা আমি ধরলাম পজিটিভ, সেকেন্ডটা নেগেটিভ, অবশ্যই এটা আমাদের ক্যারেক্টার বা স্ট্রিং হিসেবে পাস করতে হবে। তারপরে ধরলাম পজিটিভ, রাইট। তো আমি এখানে লাইন ব্রেক দিয়ে নিচে আসছি, কারণ হবে না, রিডেবিলিটি থাকবে না। রেঞ্জেস, এখানে আমি রেঞ্জ, অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, আই রেঞ্জ সিলেক্ট করতে হবে, রাইট। তো আই রেঞ্জের আমি এখানে চাচ্ছি যে স্টার্টিংটা হবে মূলত 1 3 5, ওকে। আচ্ছা, তারপরে আমাকে এখানে কি করতে হবে, একটা উইথ ফিক্স করতে হবে। তো আমি উইথটা দিচ্ছি উইথ ইজ ইকুয়াল 3, কারণ আমার ভেক্টরের মান এখানে আছে 3টা, রাইট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে GR2 তৈরি হয়ে গেছে। তো GR2 যদি আমরা দেখতে চাই, জাস্ট আমরা এখানে লিখে কনসোলে দেখব, এটা হচ্ছে আমাদের GR2টা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের RLEর এখানে স্টার না 3টা স্ট্র্যান্ড দেখাচ্ছে, ওকে। এটা হচ্ছে কিভাবে আমরা মানে তৈরি করব, অর্থাৎ জিনোমিক রেঞ্জেস তৈরি করব, ওকে। তো আমরা যদি চাই যে এটা সিক ইনফো, গতদিন আমি এগুলো দেখিয়েছি, সিক ইনফো দেখতে চাই, তো সিক ইনফো ফর এক্সাম্পল GR2 মানে জিনোমিক রেঞ্জেস 2, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিক নেমস দেওয়া আছে ক্রোমোজোম 1, সিক লেন্থ নট অ্যাভেলেবল, ইজ সার্কুলার নট অ্যাভেলেবল, জিনোম নট অ্যাভেলেবল, ওকে। অর্থাৎ এটা আমাদের এখনও প্রোভাইড করা হয়নি বা আমরা প্রোভাইড করিনি। এখন আমরা চাইলে এখানে সিকোয়েন্স লেন্থটা পাস করতে পারি বা সিকোয়েন্স লেন্থটা দিয়ে দিতে পারি। তাহলে কীভাবে, সিকোয়েন্স, ওকে। এখন আমি কাকে মানে কোন অবজেক্টের উপর সিকোয়েন্স লেন্থটা প্রয়োগ করছি, GR2, তো পাস করলাম। এরপরে আমাকে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এখানে আমাকে বলে দিতে হবে, অ্যাসাইনমেন্ট অপারেটর ফার্স্টে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ভেক্টর পাস করতে হবে। তো ভেক্টরে আমি এখানে আমাদের প্রথমে সিকোয়েন্স নেমটা লিখতে হবে, সিক নেম হিসেবে পাস করেছি ক্রোমোজোম 1, রাইট। তো এখানে লিখতে হবে ক্রোমোজোম 1 ইকুয়াল 10, অর্থাৎ আমি এখানে কি করছি, এই সিকোয়েন্স নেম যেটা দেওয়া আছে এইটার সিকোয়েন্স লেন্থ সেট করছি 10। এইবার যদি আমরা দেখি সিক ইনফো GR2, তাহলে কিন্তু আমাদের এখানে একটা, এবার দেখতে পাচ্ছেন সিকোয়েন্স লেন্থটা এখানে দেওয়া আছে সিক লেন্থ 10, অর্থাৎ আমি এখানে চাইলে লেন্থটা কি করতে পারি, সেট করে দিতে পারি, ওকে। এখন একটা জিনিস আমরা আরও একটা জিনিস চেক করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে সিক লেভেল। গতদিন আমি জিনোমটা পড়ে আপনাদেরকে দেখিয়েছিলাম সিক লেভেলস। তো সিক লেভেলটা কীভাবে দেখবো, সিক লেভেলস, সরি এটা সিক লেন্থ চলে আসছে, সিক লেভেলস যে ফাংশনটা রয়েছে, জাস্ট এর মধ্যে আমি GR2 অর্থাৎ এটা পাস করলে আমাদের এখানে দেখাবে যে আমাদের সিক লেভেলটা কী আছে। এখানে আমাদের সিকোয়েন্স লেভেলটা আছে ক্রোমোজোম 1, এই জন্য আমাদের এখানে এটা দেখাচ্ছে, ওকে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপরে যদি আমরা চাই যে লেন্থ অফ ক্রোমোজোম যদি আমরা করি, মানে গ্যাপস নামে একটা ফাংশন আছে, সেখান থেকে আমরা দেখতে পাবো যে ক্রোমোজোমের লেন্থ গ্যাপস, যদিও এটা খুব একটা দরকার নাই GR2, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এই যে মানে এই ক্রোমোজোমগুলোর লেন্থ দেখা যাবে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সিক লেভেল আর গ্যাপস ফাংশনটার কাজ। তো এখানে আমরা চাইলে সিক লেভেলটা চেঞ্জ করে দিতে পারি, সর্ট করতে পারি, আরও অনেক ধরনের কাজ আছে। তো আমার মনে হয় আমরা যতটুকু এক্সপ্লোর করেছি এটাই এনাফ, হ্যাঁ। যতটুকু এখানে দেখেছি এতটুকু জানলেই আমাদের জি রেঞ্জ এবং আই রেঞ্জের কাজটা আমরা বুঝতে পারবো বা অ্যাকচুয়ালি আমাদের হয়ে যাবে, ওকে। আচ্ছা, তো আমরা জি রেঞ্জ এবং আই রেঞ্জ যা এখন দেখলাম, এইটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? মানে আমি আগে জানতে চাই, এই দুইটা ডেটা স্ট্রাকচার আমাদের ভালো করে বুঝতে হবে। যে কোনো ধরনের ডেটা হ্যান্ডেল করার জন্য আমাদেরকে এখানে এই দুইটা ডেটা স্ট্রাকচার ভালো করে বুঝতে হবে, ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা এখান থেকে প্রশ্নটা নিব। কারো কোনো প্রশ্ন নাই, ওকে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অ্যানোটেশন হাব। আমি নিউ স্ক্রিপ্ট ক্রিয়েট করছি, Ctrl+S, এটার নাম দিচ্ছি অ্যানোটেশন
অ্যানোটেশন হাব এটা মূলত আমাদেরকে যেটা করে সেটা হচ্ছে যে ডেটা যে মানে অনলাইন রিসোর্স আছে অনেক ডেটার, বাট আমরা চাইলে যে এই অ্যানোটেশন মানে বাই কন্ট্রাক্টরে অ্যানোটেশন হাব এটা দিয়ে বিভিন্ন ধরনের ডেটা প্রোভাইডার কারা, তারপরে আমরা চাইলে এখান থেকে স্পেসিস সিলেক্ট করে ডেটা মানে সাবসেট করে নিতে পারি, ফিল্টার করতে পারি, এরকম অনেক ধরনের ফিচার এই অ্যানোটেশন হাব এই প্যাকেজটা আমাদেরকে প্রোভাইড করে। প্রথমে আমাকে যেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল আমাকে প্রথমে লোড প্যাকেজেস, আমাকে এই প্যাকেজটা লোড করতে হবে। তো আমি করছি লোড না লাইব্রেরি অ্যানোটেশন হাব, নট ডিবিআই হাব, এটা আমি এখানে লোড করলাম। তারপরে আমি এখানে ক্রিয়েট অবজেক্ট, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি আর কি, নাম দিচ্ছি AH মানে অ্যানোটেশন হাব। জাস্ট আমাকে একটা ফাংশন আছে অ্যানোটেশন হাব, এটা কল করতে হবে। এই যে অ্যানোটেশন হাব আমি যদি কল করি তাহলে আমাদের এখানে একটু টাইম নেবে, তারপর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের অবজেক্টটা ক্রিয়েট হয়েছে। ওকে, ডান। এখানে আমাদের এখানে বলেছে যে স্ন্যাপশট ডেট, এখানে বলে দিয়েছে কবে এটা ক্রিয়েট হয়েছে। এখন এই যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, এখন যদি আমরা এটা অ্যাক্সেস করি 1, অর্থাৎ প্রথম এলিমেন্টটা যদি আমরা দেখতে চাই, প্রথম ইয়ারটা, তাহলে আমরা এখানে একটা অনেক বড় একটা দেখতে পাচ্ছি, অ্যানোটেশন উইথ 1 রেকর্ড। এখানে দেখতে পাচ্ছি নেমস, তারপরে ডেটা প্রোভাইডার ইউসিএসসি, তারপরে স্পেসিস হোমোস্যাপিয়েন্স, তারপরে আর ডেটা ক্লাস, অর্থাৎ আমরা এই যে জি রেঞ্জের একটা ক্লাস, আই রেঞ্জের একটা ক্লাস, এখানে কি কি মানে আমরা এখানে পাই সেটা একটু দেখেন। এই অ্যানোটেশন হাবটা আমাদের কি কি প্রোভাইড করে। প্রথমে হচ্ছে নেমস, এটা হচ্ছে আমাদের নেমস আছে। তারপরে ডেটা প্রোভাইডার, আমরা জানি ইউসিএসসি, এনসেম্বল, এগুলো হচ্ছে আমাদের ডেটা প্রোভাইড করে থাকে। তারপরে স্পেসিস, এটা হচ্ছে হোমোস্যাপিয়েন্স, তাই না? আরও চাইলে আমরা প্ল্যান্ট জিনোম নিয়ে কাজ করতে পারি, তারপরে আরও অন্য অন্য অনেক অর্গানিজম আছে। তারপরে আর ডেটা ক্লাস, এটা হচ্ছে যে মানে কোন ধরনের ডেটা মানে ক্লাসের মধ্যে বা আওতায় পড়ে। তারপরে টাইটেল, এটা হচ্ছে ক্রোমোজোম ব্যান্ড। তারপরে আরও ট্যাক্সোনমি, তারপরে জিনোম, এটা AG19, সোর্স টাইপ, ইউসিএসসি ট্র্যাক, সোর্স ইউআরএল, এই যে এটা সোর্স ইউআরএল পাবেন। তারপরে সোর্স সাইজ, এটা সোর্স সাইজ দেওয়া নাই। তারপরে ট্যাগস, এই ডেটা সেট মানে এই সে কী কী ট্যাগ দেওয়া আছে সেটা পাবেন। তারপরে রিট্রিভ রেকর্ড উইথ অবজেক্ট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি কিওয়ার্ড, এটাতে আমরা এই ডেটাটা রিট্রিভ করতে পারি। ওকে, তো এইটা হচ্ছে আমরা প্রথমে অ্যানোটেশন হাব এটা ক্রিয়েট করলাম। তারপরে যদি আমরা অ্যানোটেশন মানে ভেক্টর যেভাবে আমরা করি, প্রথম যে আছে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে আমাদেরকে এই ইয়েগুলো প্রোভাইড করবে। কী কী প্রোভাইড করলো আমরা আবার একটু দেখি। নেম, তারপরে ডেটা প্রোভাইডার, স্পেসিস, আর ডেটা ক্লাস, এগুলো। তো আমরা এখানে বেশি ইন্টারেস্টেড হচ্ছে ডেটা প্রোভাইডার, স্পেসিস এবং আর ডেটা ক্লাস, এই তিনটা নিয়ে মূলত আমরা কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে যে করলাম, প্রথমে আমরা দেখি যে ডেটা প্রোভাইডার কারা। তো তার আগে আমি আরেকটা ফাংশনের সাথে আপনাদের পরিচয় করাই, প্রোভাইডার। তো ডেটা প্রোভাইডার এখানে রিপিটেশন থাকতে পারে, যার ফলে আমি যেটা করব ইউনিক ফাংশনটার ভেতরে আমি দেখতে চাই ডেটা প্রোভাইডার কারা। তো আমরা নিশ্চয়ই জানি যে কলাম অ্যাক্সেস করতে হয় কিভাবে। তো এইটা হচ্ছে আমাদের এই যে ডেটা প্রোভাইডার, রাইট? তারপরে কি আছে ইউসিএসসি। তো ইউসিএসসির এই মানে ডেটা প্রোভাইডার কারা কারা সেটা আমরা দেখতে চাই। তো এখানে আমি কী করব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে AH, তারপরে ডলার সিম্বল যদি আমরা দিই, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে অনেক আসছে। তো আমি প্রথমে দেখতে চাই ডেটা প্রোভাইডার। এটা যদি আমি রান করি তাহলে আপনারা দেখেন এরা হচ্ছে এই যে অনেকগুলো ডেটা প্রোভাইডার রয়েছে। একদম টপে আছে ইউসিএসসি, এনসেম্বল, রেফনেট, এরকম। তো আমরা বেশি পরিচিত এই দুইটার সাথে। আরও এখানে অনেক ধরনের অনেক ডেটা প্রোভাইডার রয়েছে, যেমন NCBI, ইউনিপড, তারপরে জেনকোড, এনারা হচ্ছেন ডেটা প্রোভাইডার। তারপরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির থাকার কথা একটা, ড্রাগেজ, NCBI, TRNADB, হ্যাঁ, RNA বেস, এরকম অনেক ধরনের ডেটা প্রোভাইডার এখানে আছে। আমরা এইটার মাধ্যমে দেখতে পারি ইউনিক। ওকে, এরপরের কাজটা হচ্ছে আমরা ডেটা প্রোভাইডারটা বুঝলাম বা ডেটা প্রোভাইডারটা এখানে চিনলাম। এরপরে আমরা দেখতে পারি যে আর ডেটা ক্লাস। ওকে, আর ডেটা ক্লাস, এটা আমরা চেক করতে পারি কিভাবে। সেমভাবে আমরা ইউনিক ফাংশনটা কল করব, তারপরে দেখব যে AH আর ডেটা ক্লাস। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর ডেটা ক্লাস দেখাবে।
জি রেঞ্জেস, ডেটা ফ্রেম, হ্যাঁ, এখানে এগুলো হচ্ছে সিকিউলাইট বা স্কিউলাইট, এগুলো হচ্ছে মূলত আর ডেটা ক্লাসের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তারপরে আর ডেটা ক্লাসটা আমরা এখান থেকে চিনলাম বা দেখলাম। এরপরে আর ডেটা ক্লাসটা দেখার পরে আমরা চাইলে একটা কাজ করতে পারি যে সাবসেট, এখানে আমরা দেখেছি স্পেসিসের মধ্যে অনেক ধরনের স্পেসিস থাকতে পারে, তো আমরা এখান থেকে চাইলেই সাবসেট করে নিতে পারি, যেটা আমি একটু আগে বললাম আপনাদের যে সাবসেট, এটা আমরা কিভাবে করব, সাবসেট কিভাবে করতে পারি। তো আমি অ্যানোটেশন হাব নামে আর একটা অবজেক্ট ক্রিয়েট করছি, যেখানে আমি অ্যাকচুয়ালি সাবসেট করব, সরি সাবসেট নট সিকোয়েন্স, সাবসেট। তো এখন সাবসেট করতে চাচ্ছি কাকে, এই এইচকেই। তাহলে আমি এই এইচকে কী করব, সাবজেক্ট করে আবার এটার ভেতরে রাখছি বা স্টোর করছি। হ্যাঁ, তো এটা আমি অন্য নামও দিতে পারি, এটা ব্যাপার না, জাস্ট আমি সাবসেট করে নিব, এই জন্য আমি ইয়ে করিনি। তারপরে আমাকে এখানে কার থেকে সাবসেট করছি, এইচ। এরপরে আমি এখানে দিতে চাই স্পেসিস ইজ ইকুয়াল, সরি, হোমোস্যাপিয়েন্স। ওকে, এখানে আমাদের ডাবল কোড দুইটা হয়ে গেছে, এটা কেটে দিতে হবে একটা। ওকে, এবার যদি আমি দেখি তাহলে এখানে আমাকে একটা এরর আসছে, এররটা বলছে এরর ইন লোকাল আনইউজড আর্গুমেন্ট স্পেসিস। আচ্ছা, এখানে আমি দেখেন একটা কথা, একটা ভুল করেছি যে ইকুয়াল দিয়েছি, বাট আমি কিন্তু এটা কি করছি, সাবসেট, অর্থাৎ আমি কোয়েরি করছি। তো আমরা জানি যে আস্কিং কোশ্চেন, এই প্যাটার্নে যখন আমরা কাজ করবো অবশ্যই ইকুয়াল সাইন দিতে হবে, এটা আমাদের একটু টাইম নেবে তা আমাদের অবজেক্টটা ক্রিয়েট হতে। ওকে, তারপরে আমরা এখান থেকে, আচ্ছা আমি একটু ভুলই করলাম, আমি এটার নাম AH2 দিই, তাইলে বেটার হবে, বোঝা যাবে যে আমরা কোন জায়গা থেকে সাবসেট করলাম, রাইট। এই যে আমাদের এখানে AH2টা তৈরি হয়েছে। এখন যদি আমরা AH2 দেখি তাহলে আমরা দেখব যে হোমোস্যাপিয়েন্স রিলেটেড, স্পেসিস রিলেটেড যে ডেটা ইয়েগুলা, সেগুলো আমাদেরকে শুধু প্রোভাইড করবে, এই যে এইগুলা। ওকে, সেই ডেটাগুলো আমাদেরকে এখানে দিয়েছে, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড এবং টাইটেল এখানে দেওয়া আছে। আমরা চাইলে এখানে আমরা স্পেসিস না, টাইটেল অনুযায়ী আমরা সাবসেট করতে পারি। হ্যাঁ, তো এখন ধরেন এখানে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা কোয়েরি করতে পারি, অর্থাৎ ওই ডেটাটা আমরা চাইলে কোয়েরি করে বের করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, যেমন আপনারা দেখেন এখানে আমি একটা করছি কোয়েরি, সরি AH2 দিব, একটা কিওয়ার্ড এখানে দিয়েছি, যে কিওয়ার্ড দিয়ে মূলত আমি ডেটাটাকে কোয়েরি করে নিয়ে আসতে চাচ্ছি। আমাদের অবশ্যই একটু, হ্যাঁ, এই যে আমাদের কোয়েরি রেজাল্ট এখানে চলে আসছে, ওই কিওয়ার্ড রিলেটেড যে কোয়েরিটা এখানে আছে, সে মানে কিওয়ার্ড আমি যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডটা দিয়ে কোয়েরি করেছি, এইটার সাথে ম্যাচ করেছে এমন সব ধরনের টাইটেল এখানে আমাদেরকে প্রোভাইড করবে। ওকে, সব ধরনের টাইটেলটা এখানে প্রোভাইড করবে। এটা হচ্ছে আমরা কিভাবে কোয়েরি করব, সরি আমি এটা মুছে ফেলেছি। ওকে, তাহলে আমরা এখান থেকে অ্যানোটেশন হাবের যে জিনিসপত্র দেখলাম বা জিনিসগুলো দেখলাম, এগুলা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা ঠিকঠাক ইউজ করতে চাই বা আমরা ডেটাগুলো রিট্রিভ করতে চাই, এই জিনিসগুলো আমাদের জানতেই হবে। ওকে, তো কিভাবে কোয়েরি করতে হয় সেটা শিখলাম আমরা। আরেকটা কথা, যদি আমরা চাই যে টাইটেল অনুযায়ী করব, তারপরেও কিন্তু আমরা এভাবে জাস্ট টাইটেল ইকুয়াল একটা টাইটেল দিব। যেমন আমি এখানে কি করেছিলাম, আমি এটা আবার একটু দেখাই, এইটা যখন আমরা কল করেছিলাম এখানে কি কি ছিল সবগুলোই আমরা এখান থেকে চাইলে অ্যাক্সেস করতে পারবো। ডেটা প্রোভাইডার, স্পেসিস, আর ডেটা ক্লাস, তারপরে টাইটেল, সবগুলো আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, আপনারা জাস্ট এগুলা নিজেদের মানে প্রয়োজনে বা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন একটু এগুলো শিখবেন, তখন কাজে দেবে। এরপরের কাজটা হচ্ছে আমাদের প্যাটার্ন ফাইন্ডিং। ওকে, তো আমি এটা নাম দিছি প্যাটার্নস, ডান। তো এই প্যাটার্ন নিয়ে কাজ করতে হলে আমাদের যেটা করতে হবে, অবশ্যই বায়োস্ট্রিং প্যাকেজটা লোড করতে হবে। আমি চাচ্ছি প্যাটার্ন নিয়ে কাজ করতে, রাইট। তো প্রথমে আমি যেটা করব, আমাদের বায়োস্ট্রিং আমরা জানি যে ডিএনএ স্ট্রিং, আরএনএ স্ট্রিং এবং এএ স্ট্রিং অর্থাৎ অ্যামিনো অ্যাসিড স্ট্রিং, এই তিনটা সিঙ্গেল সিকোয়েন্স প্রোভাইড করতে পারে। আমরা জানি ডিএনএ স্ট্রিং সেট যেটা, সেটা মাল্টিপল সিকোয়েন্স আমাদেরকে মানে ক্রিয়েট করে দিতে পারে। তো প্রথমে আমি যেটা করব বায়ো স্ট্রিং, ওকে, এটা আমি লোড করব। তারপরে আমি একটা জিনোম নিয়ে কাজ করতে চাই, সেই জিনোমটার জন্য আমরা কি করব, আমরা জানি জিনোম নিয়ে কাজ করতে গেলে আমাদের বিএস জিনোম প্যাকেজটা
লোড করতে হবে। তাহলে ফার্স্টে আমাদেরকে বায়োস্ট্রিং, আমি এটা প্যাটার্ন ম্যাচিংয়ের জন্য বা মানে ডিএনএ, আরএনএ, অ্যামিনো অ্যাসিড স্ট্রিং হ্যান্ডেল করার জন্য বা ডেটা হ্যান্ডেল করার জন্য লোড করলাম। আর বিএস জিনোমটা হচ্ছে আমি একটা জিনোম পড়তে চাই বা করতে চাই, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি যে কিভাবে জিনোমটা লোড করতে হয়, লাইব্রেরি, তারপরে বিএস জিনোম, মানে আপনি যেভাবে ইনস্টল করবেন জাস্ট কপি পেস্ট করলে হবে। জাস্ট আমি এখানে লিখছি বিএস জিনোম। এই যে এইটা হচ্ছে আমার দুইটা জিনোম অলরেডি ডাউনলোড করা আছে, অর্থাৎ প্যাকেজ ইনস্টল করা আছে। একটা হচ্ছে হিউম্যান জিনোমের HG19 আর একটা হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভেসিস 3, এইটা। তো আমি এইটা লোড দিচ্ছি। গতদিন আমি এটা করেছিলাম। তো এক্সপ্লোরিং সিকোয়েন্স, আমরা জানি যে এটা কীভাবে এক্সপ্লোর করতে হয়। ফার্স্টেই আমরা চাইলে এটা আমি এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, হ্যাঁ? তো এটার নাম দিচ্ছি, আমি গতদিন দিয়েছিলাম ইস্ট, সেম নামটাই আমি দিচ্ছি। এটা আমি লোড করার পরে আমি এটাকে একটা অবজেক্ট হিসাবে বা ভ্যারিয়েবল হিসাবেও লোড করতে পারি। ওকে, ডান। তো আমি এখন সিক নেমস ইস্ট এটা দেখতে চাই। ওকে, আমার এখানে চলে আসছে। তারপরে এখান থেকে চাইলে সিক লেন্থ অর্থাৎ সিকোয়েন্স লেন্থটাও আমি চেক করতে পারি। প্রত্যেকটা ক্রোমোজোমের লেন্থ আসছে। আমি চাইলে এখান থেকে সিক লেভেল এটা চেক করতে পারি, যেমন ইস্ট। ওকে, আমি যদি এখানে চাই যে সিক ইনফো এটা দেখতে চাই, তাহলে কি করব? ইস্ট এটা পাস করলাম। এগুলো আমি গতদিন দেখিয়েছিলাম, এখানে সবগুলাই এসেছে আর কি। ওকে, সিক ইনফো এখানে আসলো। ওকে, আরেকটা যদি আমরা দেখতে চাই যে সিক স্টাইল, অ্যাকচুয়ালি সিক লেভেল স্টাইল হবে এটা। এখানে অনেক ধরনের আপনি করতে পারবেন, কাজ করতে পারবেন। জাস্ট আমাদের যেগুলো প্রয়োজন আমি সেইগুলো নিয়ে কথা বলছি। UCSC ডান। এখন আমরা এখানে যেটা করব যে একটা ডিএনএ সিকোয়েন্স আমরা নিজেরা একটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করব, এবং সেইটা আমি এই যে ক্রোমোজোম 1, ক্রোমোজোম 2 এইগুলার সিকোয়েন্সের সাথে কি করব, মানে প্যাটার্ন ম্যাচ করাবো। তো ফার্স্টে ধরেন আমি সাবসেট সিকোয়েন্সেস, মানে একটা সিকোয়েন্সকে সাবসেট করতে চাই। তাহলে আমাদের নামটা কি, ডেটা সেটের ইস্ট, তারপরে আমি এখানে ডলার সিম্বল দিয়ে ক্রোমোজোম 1 এটা যদি দেখি, তাহলে এইটা হচ্ছে আমাদের দেখেন সিকোয়েন্স, এবং এখানে বলেছে যে এত লেটার ডিএনএ স্ট্রিং অবজেক্ট, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ডিএনএ স্ট্রিং অবজেক্ট হিসাবে স্টোর হয়েছে বা স্টোর করা আছে। তো এখন আমি এখানে মানে ম্যাচ প্যাটার্ন যে ফাংশনগুলো আমরা দেখে এসেছিলাম ওইগুলো আমি এখানে পারফর্ম করতে চাই। তো ডিএনএ সিকোয়েন্স নামে আমি একটা সিকোয়েন্স করছি, কোয়েরি সিকোয়েন্স, বা আমি বলতে পারি যে এটা হলো আমাদের প্যাটার্ন। ওকে, তো আমি এটা কি তৈরি করব, ডিএনএ স্ট্রিং। তো ডিএনএ স্ট্রিং আমি এখানে দিচ্ছি ACGTTGA, এটা হচ্ছে আমাদের ডিএনএ সিকোয়েন্স হলো। এখন আমি চাই যে স্যাকারোমাইসিস সেরিভেসিস ক্রোমোজোম 1 এর সাথে এটার প্যাটার্নটা ম্যাচ করাবো, বা আমি দেখতে চাই যে কেমন ম্যাচ করেছে। তাহলে ম্যাচ প্যাটার্ন, MATCH প্যাটার্ন। ওকে, ম্যাচ প্যাটার্ন এই ফাংশনটা করলাম। প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি যে ফাংশনটা কল করেছি, ওকে, সেটা আমাকে করতে হবে ডিএনএ সিকোয়েন্স। তারপরে আমি কার সাথে প্যাটার্নটা ম্যাচ করাতে চাই ইস্ট ক্রোমোজোম 1। ওকে, দেখেন আমাদের এখানে এই যে এইটা হচ্ছে আমাদের আউটপুটটা আসবে। এই এখানে লিখেছে যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট কোয়েরি। ওকে, দেন তারপরে এটা হচ্ছে ভিউজ। এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইটুকু কিন্তু এই যে আমাদের প্যাটার্নটা ম্যাচ করেছে, এবং কোথায় কোথায় ম্যাচ করেছে স্টার্টিং এবং এন্ডিংটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা এগুলো গুণে চেক করতে পারেন যে এখানে কতগুলো লেন্থ আছে। প্রথমে ধরেন আমি এটার লেন্থ ডিএনএ সেক, আমি এটা লেন্থটা চেক করলাম, তাহলে এখানে 7, রাইট? এটা চেক করার পরে আমি এখানে যদি দেখি যে 3 আর 3, হ্যাঁ 7, তার মানে এই যে এখানে আবার দেখতে পাবেন উইথ 7 আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কোথায় কোথায় ম্যাচ করেছে সেরকম স্ট্রিংটা আমাদেরকে এখানে পাস করেছে। আমি যদি চাইতাম এই যে এটা ক্রোমোজোম 1 না, ক্রোমোজোম 2, ক্রোমোজোম 3 যে কোনো জায়গায় পারফর্ম করতে পারতাম। ওকে, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম 2-তে আমাদের এই ডিএনএ সিকোয়েন্সটা করেছে। আমি চাইলে এই সিকোয়েন্সটার লেন্থ যদি আরেকটু বাড়াই, ফর এক্সাম্পল TTGC। ওকে, এই যেখানে এখানে ভিউজ নান, অর্থাৎ আমাদের প্যাটার্নটা কি করেনি, ম্যাচ করেনি কোথাও। ওকে, এই যে ওকে, এটা হচ্ছে আমরা কিভাবে ম্যাচ ফাংশনটা করলাম। তো আমি এটা ছোট করে দিচ্ছি।
ওকে, ওকে, তাহলে আমরা এখানে ম্যাচিং ক্রাইটেরিয়া দেখলাম। এটা হচ্ছে আমরা কিভাবে ম্যাচিং করালাম। এখন আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভি ম্যাচ। আরেকটা ফাংশন রয়েছে ভি ম্যাচ। ওকে, ভি ম্যাচ প্যাটার্ন অর্থাৎ ভার্টিক্যালি ম্যাচিং প্যাটার্ন, যেটা এটা আমরা করতে পারি। ডিএনএ সিকোয়েন্স যেটা বললাম, প্রথমে আমাদেরকে আমি কোন প্যাটার্নটা মিলাইতে চাই সেটা আমাকে পাস করতে হবে। তারপরে আমি চাচ্ছি যে ইস্টের ক্রোমোজোম ফর এক্সাম্পল 3 এটার উপর আমি অ্যাপ্লাই করতে চাই। তাইলে এখানে আমাকে দেখাচ্ছে প্লিজ ইউজ ম্যাচ প্যাটার্ন হোয়েন সাবজেক্ট ইজ অ্যান এক্স স্ট্রিং অবজেক্ট সিঙ্গেল সিকোয়েন্স। অর্থাৎ যখন একটা সিঙ্গেল সিকোয়েন্স হবে, আমরা এখানে একটু বোঝার আছে। আমি কিন্তু এখানে ভি ম্যাচ করেছি, কিন্তু পাস করেছি একটা সিকোয়েন্স। এটাই আমরা এখান থেকে ডিফারেন্সটা বুঝবো। এখানে আমাদেরকে এররটা দিয়েছে যে প্লিজ ইউজ ম্যাচ প্যাটার্ন হোয়েন সাবজেক্ট, অর্থাৎ আমাদের যে সাবজেক্টটা আছে, অর্থাৎ এই যেটা, যদি এটা হয় তাহলে অবশ্যই আমাকে যেটা করতে হবে ম্যাচ প্যাটার্ন ইউজ করতে। অর্থাৎ আমরা এখানে ভি ম্যাচ যে প্যাটার্নটা, অর্থাৎ ভার্টিক্যালি যেটা আমরা করছি, সেটা কিন্তু এই সিঙ্গেল স্ট্রিংয়ে হবে না। এই জন্য আমাদেরকে এখানে মাল্টিপল স্ট্রিং পাস করাতে হবে, যেটা হচ্ছে হোল ডেটা সেট। আমাদেরকে অবশ্য ফার্স্টারে আসছে, এটা হচ্ছে আমাদের ম্যাচিং ক্রাইটেরিয়া আমরা এখানে পাস করেছিলাম, সেটা আমাদের ম্যাচিং রেজাল্ট এখানে আমাদেরকে শো করছে। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি ম্যাচ প্যাটার্ন এবং ভি ম্যাচ প্যাটার্ন কীভাবে কাজ করে সেটা আমরা এখান থেকে দেখলাম। ওকে, এখন আমরা চাইলে ভি কাউন্ট প্যাটার্ন, অর্থাৎ আরেকটা ফাংশন রয়েছে ভি কাউন্ট প্যাটার্ন, এটা করতে পারি। তো এইটা আমরা ভি কাউন্ট প্যাটার্ন প্রথমে আমাদের ডিএনএ সিকোয়েন্সটা পাস করব। এটাও সেম কথা, এটা হচ্ছে আমাদের মাল্টিপল সিকোয়েন্স নেবে, অর্থাৎ আমি পুরো ডেটা সেটটাই পাস করছি টেস্ট। তাহলে এখানে আমাদেরকে এই ভি কাউন্ট প্যাটার্ন, অর্থাৎ এই কাউন্ট প্যাটার্নটা আমাদের এখানে একটা কলাম ক্রিয়েট হয়েছে, দেখেন এই কাউন্টটা দেবে। তো আমি ধরেন এটার কিছু সংখ্যক দেখতে চাই, তাহলে কি করব, জাস্ট আমার হেড ফাংশনটার মধ্যে আমি এই ফাংশনটা পাস করে দেব। ওকে, তাহলে আমাকে এখানে অনলি 6টা রেজাল্ট আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রোমোজোম 1 এর মধ্যে ভি কাউন্ট প্যাটার্ন আছে 12, তারপরে 12, ক্রোমোজোম 2 এর মধ্যে আছে 65 এবং ক্রোমোজোম 3 এর মধ্যে আছে 25, এবং আপনি এখান থেকে স্ট্র্যান্ডটাও দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি মানে ম্যাচিং ক্রাইটেরিয়া নিয়ে কিভাবে কাজ করতে হয় তার একটা ধারণা আর কি মোটামুটি। ওকে, ম্যাচিং ক্রাইটেরিয়া আমরা শিখলাম, বুঝলাম। আমরা এখানে আই রেঞ্জ, জি রেঞ্জ, অ্যানোটেশন হাব এবং প্যাটার্ন ম্যাচ নিয়ে যা কাজ করেছি, আই হোপ এইগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে যে কোনো জিনোমিক ডেটা হ্যান্ডেল করার জন্য এনাফ। ওকে, এগুলো হচ্ছে বেসিক। অনেকেই জাস্ট কপি পেস্ট করে পার করতে চায়, বাট ওইটা আসলে ভালো, মানে এটা আমার মতামত আর কি, ভালো কিছু হবে না। এই জন্য বেসিক জিনিসগুলো আগে শিখে তারপরে বড় বড় ডেটা সেট হ্যান্ডেল করাটা মানে সুবিধাজনক, এটা আমার কাছে মনে হয়। এরপরে যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে শর্ট রিড যে প্যাকেজটা আছে, এটাই আমাদের লাস্ট টপিক। এইটা আমরা দেখব যে কিভাবে এই শর্ট রিড নিয়ে কাজ করতে হয়। আর স্ক্রিপ্ট কন্ট্রোল এস, এটার নাম আমি দিচ্ছি শর্ট রিড। গিটহাবে আমার মনে হয় কোডগুলো পেয়ে যাওয়ার কথা। আমি প্রত্যেকদিন মানে ক্লাস শেষের সাথে সাথেই আমি এটা করে দিই। সেমভাবে শর্ট রিডটা আপনাকে ইনস্টল করতে হলে যেটা করতে হবে, লাইব্রেরি, এখানে বায়োসি ম্যানেজার, এটা লোড করতে হবে। লোড করে আপনাকে যেটা করতে হবে, বায়োসি ম্যানেজার ইনস্টল, এর ভেতরে এই প্যাকেজ নেম হচ্ছে শর্ট রিড। এটা আমাকে এক্স্যাক্টলি আমি যেভাবে লিখেছি এভাবে পাস করতে হবে, তাহলে আমাদের শর্ট রিডটা হবে, ওপেন হবে। এখন আমি প্রথমে আমরা ফাস্টা ফাইল হ্যান্ডেল করব, তারপরে ফাস্ট কিউ ফাইল। ওকে, তো তাহলে আমি এখানে ফাইল এক্সপ্লোরারে যাচ্ছি, গিয়ে আমি একদম শুরুতে দেখাচ্ছি আর কি, আমাদের এই যে আইসিবি রিপো, এর মধ্যে 9 নম্বর কোর্সটা হচ্ছে আমাদের এটা। এরপরে বায়োইনফো নামে একটা ফোল্ডার রয়েছে,
এইটার মধ্যে আমার ডেটা আছে, এই জন্য আমি মোরে যাব, সেট অ্যাজ ডিরেক্টরি, রাইট, আমার এখানে সেট ডিরেক্টরি হয়ে গেছে, ডান। এরপরে যেটা করব, আমাকে প্যাকেজটা লোড করতে হবে, প্যাকেজ, তো লাইব্রেরি শর্ট রিড, ডান, প্যাকেজটা লোড করলাম। প্রথমে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হ্যান্ডেলিং ফাস্তা ডেটা, ওকে। তো এর ভেতরে আমার এই ইসের মধ্যে দেখেন COVID-19 ডে 1 ডে 2 অনেকগুলো ফাস্তা ফাইল রয়েছে, আমি সেইগুলোই আপনাদেরকে দেখাবো। তো আমি এটা প্রথমে আমি লিখছি রিড, কিভাবে আমরা ডেটা রিড করব। তো ডেটা রিডিংয়ের জন্য শর্ট রিড আমাদেরকে রিড ফাস্তা একটা ফাংশন দিচ্ছে, এবং এখান থেকে আমার জাস্ট ফাইল নেমটা পাস করতে হবে। তো এখানে ফাইল নেমটা কোথায় আছে, ফর এক্সাম্পল COVID-19 ফাস্তা, এই ফাইলটা পড়ছি। তারপরে আমি এটা একটা অবজেক্ট বা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব, তো আমি এটার নাম দিচ্ছি ফাস্তা ফাইল, ওকে, ডান। আমাদের এখন যদি আমরা এখানে যাই, দেখেন ফাস্তা ফাইল অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, এবং কোন ধরনের ক্লাস, শর্ট রিড, ডান। এখন আমি যদি এটা দেখতে চাই তাহলে কি করব, ফাস্তা ফাইল, তাহলে আমরা এখানে দেখতে পাবো ক্লাসটা হচ্ছে শর্ট রিড, লেন্থ 1 রিডস, এবং উইথ আছে, আমরা গতদিন দেখেছিলাম উইথ বলতে এখানে সিকোয়েন্স সাইকেল হচ্ছে 29,903, গতদিন আমরা এটা দেখেছিলাম। এটা হচ্ছে কীভাবে আমরা রিড করলাম। এখন ধরেন আমরা এই সিকোয়েন্স বা কোনো একটা সিকোয়েন্স রাইট করব, তাহলে কিভাবে রাইট করব, মানে ধরেন ফাস্তা ফাইল আমি রাইট করব, তাহলে কিভাবে করব, সেম আমি এখানে যে ফাইলটা পড়েছি, ধরেন এখান থেকে আমি কিছু সিকোয়েন্স নিয়ে ফাইলটা ইয়ে করবো। তো প্রথমে আমি দেখি যে মেথড, এখানে মেথডস যেটা, এটা যদি আমরা দেখি মেথডস, এরপরে ক্লাস ইকুয়াল শর্ট রিড, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি শর্ট রিড ক্লাসের আন্ডারে শর্ট রিড। তাহলে এখানে আমাদেরকে কি কি মেথডস আছে এই শর্ট রিডের সেটা এখানে দেখাবে, যে ক্লিন, তারপরে ন্যারো, তারপরে অ্যালফাবেট সাইকেল, অ্যাপেন্ড, ডিটেল, এই এগুলো রয়েছে, মেথডগুলো এখানে রয়েছে এই ক্লাসের আন্ডারে। সেটা আমরা দেখতে পাবো এই মেথডস ফাংশনটার মধ্যে এই ক্লাসটা পাস করলে। অ্যাকচুয়ালি এটা জাস্ট দেখা যে কী কী এর মধ্যে আছে সেটা, এই যে রাইট ফাস্তা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে রাইট ফাস্তা, এই ফাংশনটা দিয়ে একটা ফাস্তা ফাইল রাইট করব। তো এখন ফাস্তা ফাইল রাইট করব, প্রথমে আমি কোন ফাইল থেকে ফাস্তা ফাইল রিড করতে চাই, এই ফাস্তা ফাইল থেকে, ওকে, ডান। এরপর আমি এখানে কি করতে হবে, আমাকে ফাইল নেমটা দিতে হবে। তো আমি এটার নাম দিচ্ছি COVID-19 নিউ .fa। আপনারা নিশ্চয়ই জানেন ফাস্তা ফাইলকে fa.fna.fasta কয়েক উপায়ে লেখা যায়। তো এইটা আমি .fa এই এক্সটেনশন দিয়ে রাইট করলাম। এখন দেখেন যদি আমরা এখানে দেখি, আমরা এই যে COVID-19 ফাস্তা, তারপরে আমরা, আচ্ছা, সবচেয়ে সুবিধা হবে আমার জন্য, সুবিধাজনক হচ্ছে টার্মিনাল ইউজ করা, ঠিক আছে। আমি আসলে এখানে অভ্যস্ত, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি টার্মিনালে। টার্মিনাল কি এটা আপনারা না বুঝলেও এখন চলবে। আর স্টুডিওতে ফাইন্ড করে দেখানো ডিফিকাল্ট। তো এখানে আমার বায়োইনফো যে ডিরেক্টরিটা আছে সেখানে যদি আমি যাই, তাহলে দেখেন এখানে আমাদের COVID-19 ফাস্তা, এই যে COVID-19 ফাস্তা, COVID-19 নিউ FA, এটা আমি এখানে রাইট করেছি। এটা হচ্ছে কিভাবে আমরা ফাস্তা ফাইল রিড এবং রাইট করব, ওকে। এরপরে হচ্ছে হ্যান্ডলিং ফাস্কিউ, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা কোয়ালিটি অ্যাসেসমেন্ট সাধারণত ফাস্কিউ ফাইলে করব, কারণ কোয়ালিটি স্কোরটা আছে ফাস্কিউ ফাইলে, ওকে। প্রথমে আমি কী করব, রিড, কীভাবে আমরা রিড করব, খুবই সিম্পল। এখানে যদি আমরা রিড করতে চাই, এই শর্ট রিড আমাদেরকে একটা ইয়ে দিয়েছে, রিড ফাস্কিউ, এই যে দেখতে পাচ্ছেন রিড ফাস্কিউ, এর মধ্যে জাস্ট আমাকে ফাস্কিউ ফাইলটা দিতে হবে। তো আমার এই ডিরেক্টরিতে example.fasciu নামে একটা ফাস্কিউ ফাইল আছে, তো এটা আমি নাম দিচ্ছি ফাস্কিউ ফাইল, অবজেক্টটা আমি এখানে সেভ করলাম। দেখেন এখানে আমাদের ফাস্কিউ ফাইলটা ক্রিয়েট হয়েছে, এই যে ফাস্কিউ। তো এটা যদি আমি দেখতে চাই ফাস্কিউ ফাইলটার অবস্থা কি, জাস্ট নট ফাস্তা, এটা হবে ফাস্কিউ, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি
এটার 100 রিডস আছে এবং 100 সাইকেলস আছে, এবং ক্লাসটা অবশ্যই শর্ট রিড ডিকিউ। ওকে, মানে শর্ট রিড কিউ। ওকে, এটা হচ্ছে আমরা কীভাবে রিড করলাম। সেমভাবে আমরা চাইলে ফাইলটা রাইট করতে পারি। তো আমি মেথডগুলো আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী মেথড আমাদেরকে শর্ট রিড প্রোভাইড করে। মেথডস, ক্লাস, কোন ক্লাসের আমি মেথড দেখতে চাই? মেথড দেখতে চাচ্ছি হচ্ছে শর্ট রিডের। তাহলে আমাকে এখানে দেখাবে যে শর্ট রিড কী কী মেথড আমাদেরকে দেয়। তো এখানে নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে রাইট ফার্স্ট কিউ নামে একটা ফাংশন রয়েছে। ওকে, তো আমি এখানে লিখবো রাইট ফার্স্ট কিউ। এই দেখেন রাইট ফার্স্ট কিউ আসছে। ওকে, তো রাইট ফার্স্ট কিউ, এখানে আমি কোন ফার্স্ট কিউ ফাইল থেকে রাইট করতে চাই? এখান থেকে। অ্যাকচুয়ালি এগুলো মানে মিনিংলেস মনে হতে পারে, বাট পরবর্তীতে এই স্যাম্পলিং যখন করব তখন বুঝতে পারবেন যে আসলে এই রাইটেরও প্রয়োজন আছে। এরপর হচ্ছে আমার নিউ ফাইল নেম দিতে হবে। তো আমি এটা দিচ্ছি নিউ এক্সাম্পল ডট ফার্স্ট কিউ। অবশ্যই ফার্স্ট কিউ ফাইলটা নাম দিতে হবে। এখানে আমি কোনো একটা ভুল করেছি, এখানে বলছে নিউ এক্সাম্পল ফার্স্ট কিউ। আচ্ছা, এটা ইউজার আচ্ছা, এটা অলরেডি আছে, তাই আমি এটার নাম দিচ্ছি এক্সাম্পল 2 ডট ফার্স্ট কিউ। ডান। এখন যদি আমি টার্মিনালে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এই ফাইলটা এখানে আছে। ফার্স্ট কিউ আচ্ছা ls all ডট ফার্স্ট কিউ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ এক্সাম্পল ফার্স্ট কিউটা এখানে রাইট হয়েছে না, এটা তো এক্সাম্পল 2 হওয়ার কথা, রাইট? এটা অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এই ফার্স্ট কিউ ফাইলটা আমরা আরেকভাবে, মানে আপনারা এই ফার্স্ট কিউ ফাইলটা আরেকটা ফরম্যাটে দেখবেন, সেটা হলো gz। হ্যাঁ, এই যে রাইট হয়েছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কীভাবে আমরা ফার্স্ট কিউ রিড অ্যান্ড রাইট করবো সেটা আমরা এখান থেকে রিড এবং রাইট শিখলাম। এখন আমরা শিখবো কীভাবে ফার্স্ট কিউ স্যাম্পলিং করতে হয়। ফার্স্ট কিউ স্যাম্পলিং। ওকে, প্রথমে আমরা ফার্স্ট কিউ ফাইলটা পড়বো, তারপরে স্যাম্পলিং করব। এর আগে আমাকে একটা সিড করতে হবে যেন প্রত্যেকবার আমাদের সেম রিড বা সেম সিকোয়েন্স আমাদেরকে প্রোভাইড করে। এই জন্য আর প্রোগ্রামিংয়ে সেট ডট সিড নামে একটা ফাংশন আছে, আমরা এখান থেকে সিড, তো এখানে আমি যে কোনো একটা নাম্বার, ফর এক্সাম্পল 123 এটা দিলাম। প্রথমে আমাকে একটা সিড সিলেক্ট করতে হবে। এটা কেন করতে হবে? কমেন্টে লিখছি সেট দ্য সিড টু ড্র দ্য সেম রিড সিকোয়েন্স এভরি টাইম, অর্থাৎ প্রত্যেক সময় যেন আমরা একই সিকোয়েন্স রিডটা পাই। প্রথমে আমি একটা স্যাম্পল, আমি আগে ফার্স্ট কিউ স্যাম্পলার যে ফাংশনটা রয়েছে সেটা আমরা কল করব। ফার্স্ট কিউ স্যাম্পলার, সরি এটা ওকে, ফার্স্ট কিউ স্যাম্পলার। প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি কোন ফাইলটা থেকে স্যাম্পল নিতে চাই, আমি এখানে নিতে চাই এক্সাম্পল ডট ফার্স্ট কিউ, এই ফাইল থেকে। এরপরে আমি কত রিড বা কত নিতে চাই, বেস নিতে চাই 500। ডান। বাট আমি এটা একটা স্যাম্পল নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। দেখেন আমাদের এখানে স্যাম্পল নামে একটা ভেরিয়েবল স্টোর হয়েছে। এখন যদি আমি এই স্যাম্পল যে ফাইলটা এখানে দেখতে পাচ্ছি, মানে ভেরিয়েবলটা, এটা যদি কল করি তাহলে এখানে দেখবেন এখানে আমাদেরকে দেখাচ্ছে ক্লাস হচ্ছে ফার্স্ট কিউ স্যাম্পলার, অর্থাৎ এই স্যাম্পলার ফাংশনটা যেটা করে, এখান থেকে আমাদের এই ফার্স্ট কিউ ফাইল থেকে আমাদের 500 পেজ নিয়ে একটা ফাইল বা একটা ভেরিয়েবল এটা ক্রিয়েট করেছে স্যাম্পল। ওকে, এখন এটা যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে যে আমাদেরকে, আমি কমেন্টটা লিখছি তাহলে বুঝবেন, সেভ দ্য yield অফ 500 রিডস, অর্থাৎ এটাকে আমাদের আরেকটা ফাংশন আছে, ফর এক্সাম্পল আমি এটার নাম দিচ্ছি স্যাম্পল স্মল, অর্থাৎ ওকে। এখন আমি কি করব, yield নামে আরেকটা ফাংশন আছে, yield, হ্যাঁ yield, এর মধ্যে জাস্ট আমি কি আমার স্যাম্পলটা পাস করতে হবে, তাহলে আমাকে এখানে এই স্মল স্যাম্পল যেটা সেটা চলে আসলো। এখন আমি চাইলে এটা ক্লাস চেক করতে পারি, ক্লাস স্মল স্যাম্পল, সরি এটার নাম দিয়েছি অ্যাকচুয়ালি আমি স্যাম্পল স্মল। আমাদের এখানে ক্লাস দেখাচ্ছে শর্ট রিড,
অ্যাট্রিবিউটটা এখানে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ক্লাসটা অবশ্যই শর্ট রিড। হ্যাঁ, তো আমি চাইলে এখানে আমরা লেন্থটা চেক করতে পারি। কার লেন্থ চেক করবো? আমরা যেটা স্যাম্পলিং করলাম স্যাম্পল স্মল। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখনকার এই যে স্যাম্পল স্মল যেটা, সেটা কিন্তু 500 আছে, বাট উপরে যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে এটা এখানে কত ছিল, এখানে ছিল এই যে 1000 রিডস, বাট আমরা নিয়েছি কত, 500। ওকে, এইটা হচ্ছে কীভাবে আমরা এইভাবে হচ্ছে আমরা ফাস্ট কিউ ফাইলটাকে করতে পারি, স্যাম্পলিং করে নিতে পারি। এখন আমরা আসি সিকোয়েন্স কোয়ালিটি। কীভাবে আমরা সিকোয়েন্স কোয়ালিটি নিয়ে কাজ করতে পারি সেটা এখন দেখব। প্রথমে আমরা ফ্রেড টেবিল দেখে আসছি, রাইট? তো আমি এখানে প্রথমে আমাকে ডেটাটা রিড করতে হবে, তো আমি ডেটাটা রিড করছি, নাম দিচ্ছি ডেটা। ওকে, ডেটা। তো আমি কোন ধরনের ডেটা রিড করব? অবশ্যই ফাস্ট কিউ। তো সেম ফাইলটা example.fastq। ওকে, ডেটা নামে আমি যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি সেটা। প্রথমে আমাকে যেটা করতে হবে কোয়ালিটি এনকোডিং, অর্থাৎ আমাকে, আপনারা নিশ্চয়ই জানেন যে দুইটা পার্ট আছে, রাইট? একটা হচ্ছে সিকোয়েন্স আর একটা হচ্ছে কোয়ালিটি। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে এনকোডিং কোয়ালিটি, এনকোডিং, তারপর হচ্ছে কোয়ালিটি, এরপর আমি কার কোয়ালিটি করতে চাই, এনকোড করতে চাই ডেটার, অর্থাৎ যে ভ্যারিয়েবলটা আছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কোয়ালিটি, এই যে এগুলা এই ক্যারেক্টার। তারপরে এই নিচে আমাদের নিউমেরিক স্কোর এখানে দিয়েছে, যেমন এই যে এটা হচ্ছে আমাদের এক্সক্লামেশন চিহ্নর স্কোর, তারপরে এটা হচ্ছে আমাদের কোটেশন, হ্যাশ বা নাম্বার সিম্বল, ডলার সিম্বল, পার্সেন্ট, এগুলোর হচ্ছে আমাদের কোয়ালিটি আমাদেরকে এখানে দিয়েছে। তো প্রথমে আমি যেটা করলাম যে কোয়ালিটি এনকোডিং, এটা আমি করলাম কোয়ালিটি কীভাবে করতে হয়। আমরা চাইলে শুধু কোয়ালিটি দেখতে পারি, কোয়ালিটি কোয়ালিটি। তো আমি এটা একটা ওই ফাংশনটা, এই ফাংশনগুলো সব আমাদেরকে প্রোভাইড করবে শর্ট রিড। তো কোয়ালিটি ডেটা, তো ডেটার কোয়ালিটিটা যদি আমরা এখানে দেখি, তো আপনারা এখানে দেখেন এগুলো হচ্ছে জাস্ট আমাদের, এগুলো কিন্তু সিকোয়েন্স না, এখানে শুধুমাত্র আমাদের, এবং এটা অবশ্যই বিএস স্ট্রিং সেট এবং 1000 লেন্থ আছে এটা, এগুলো সব আমাদের কোয়ালিটি। মানে আমাদের প্রত্যেকটা সিকোয়েন্সের লেন্থ হচ্ছে 100, এবং তো প্রত্যেকটা রিডের জন্য বা প্রত্যেকটা বেজের জন্য একটা করে এই কোয়ালিটি স্কোর কলিং আছে। যেমন এটা ধরেন ফর এক্সাম্পল এ, তারপরে টি, তারপরে সি, এরকম। তো সবচেয়ে একটু আগে আমরা যেটা ফাস্ট কিউ ফাইল দেখে এসেছি, তো এর উপরে একটা সিকোয়েন্স থাকে, তার নিচে অ্যাকচুয়ালি এই কোয়ালিটি স্কোর মানে কোয়ালিটিগুলো দেওয়া থাকে। সবচেয়ে ভালো হয় যদি আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা দেখাই, ফাস্ট কিউ ফাইলের নমুনা দেখাই, তাহলে বোঝার জন্য আরও বেশি সুবিধা হবে। ফাস্ট কিউ যারা জানেন তাদের কথা আলাদা, বাট এখানে আমাদের কিছু ছোট আছে। এই যে এটা হচ্ছে মোটামুটি একটা ফাস্ট কিউ ফাইলের চেহারা। ওকে, প্রথমে যেটা থাকে এটাকে লেভেল বা ইনফরমেশন লাইন বা যাই বলি না কেন, আইডেন্টিফায়ার, অ্যাট সিম্বল দিয়ে এটা থাকবে। তারপরে হচ্ছে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে সিকোয়েন্স। ওকে, সিকোয়েন্স দিয়ে একটা প্লাস থাকবে। তারপরে এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে আস্কি ক্যারেক্টার। ওকে, এই আস্কি ক্যারেক্টারগুলোর প্রত্যেকটা নিউমেরিক ভ্যালু আছে, প্রত্যেকটা নিউমেরিক ভ্যালু আছে। এই আস্কি ক্যারেক্টারগুলো এই প্রত্যেক, যেমন সি এর জন্য এ, তারপরে সি এর জন্য এ, এইভাবে আমাদের কোয়ালিটিগুলো সেট করা আছে, যেটা আমাদেরকে এখানে আর প্রোগ্রামিং এই কোয়ালিটি ফাংশনটা কি করছে, আমাদেরকে শুধুমাত্র কোয়ালিটিগুলো এখানে প্রোভাইড করছে। এটা হচ্ছে কীভাবে আমরা কোয়ালিটি দেখব সেটা। এখন আমরা চাইলে এখান থেকে করতে পারি, মানে আস্কি ক্যারেক্টারে উইথ আস্কি ক্যারেক্টার আমরা কোয়ালিটিগুলো দেখতে পারি বা কোয়ালিটি করতে পারি। তো এখানে যেটা করতে হবে আমাদের, এই যে ডেটা যেটা আছে এখান থেকে আমাদের প্রথমে আমরা যেহেতু দেখলাম যে প্রথম পার্টটা হচ্ছে সিকোয়েন্স, পরের পার্টটা হচ্ছে কোয়ালিটি, রাইট? তো এখানে আমরা চাইলেই করে নিতে পারি, অর্থাৎ কি বলে এটাকে সাবসেট করে নিতে পারি। তো এটা করার জন্য একটা ফাংশন আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে sRead। তো এখানে যদি দেখি sRead, সরি এটা অ্যাকচুয়ালি হবে sRead। ওকে, এখন আমাদের sRead এর ভেতরে যেটা করতে হবে, ডেটা পাস করলাম, তারপরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমার প্রথম যে লাইনটা সেটা আমি নিতে চাচ্ছি। এটা যদি আমি কল করি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম সিকোয়েন্স লাইনটা চলে আসছে, কারণ আমি ডেটার প্রথমে আমরা জানি যে প্রথমে থাকে সিকোয়েন্স। এটা যদি আমরা
sread data টু এটা দেখতে চাই, তাহলে এখানেও আমাদের দ্বিতীয় সিকোয়েন্সটা চলে আসবে। এভাবে আমরা প্রত্যেকটা সিকোয়েন্স চেক করতে পারি বা করতে পারি। এখন আমরা ধরেন এই একটা সিকোয়েন্সের কোয়ালিটি যদি দেখতে চাই, ঠিক আছে, কোয়ালিটি, তাহলে কোয়ালিটি ডেটা প্রথম সিকোয়েন্সের, তাহলে এখান থেকে জাস্ট আমরা কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ কোয়ালিটি স্কোরগুলো। হ্যাঁ, তো এস রিড কি করে, এটা হচ্ছে আমাদের এই সিকোয়েন্স, অর্থাৎ এস মানে সিকোয়েন্স, অর্থাৎ আমাদের এই সিকোয়েন্স রিডটা এখানে দেখাবে। এটা আমি অ্যাক্সেস করতে পারি, এটা প্রথম সিকোয়েন্স, দ্বিতীয় সিকোয়েন্স, এভাবে আমরা চাইলে এখানে ফর এক্সাম্পল আমি যদি দিতাম 20, তাহলে এটা আমাদের 20তম সিকোয়েন্সটা দিত। এখানে যদি আমি 20 দিতাম, তাহলে আমাদের এখানে মানে 20তম, এই যে এটা হচ্ছে 20তম সিকোয়েন্স, আর এটা হচ্ছে 20তম সিকোয়েন্সের কোয়ালিটি স্কোর। ওকে, আচ্ছা, কীভাবে আমরা এস রিড এবং কোয়ালিটি করবো সেটা আমরা এখানে দেখলাম। এখন আমরা যেটা একটু আগে দেখেছি ফ্রেড টেবিল, সেটা নিয়ে কাজ করব, অর্থাৎ ফ্রেড কোয়ালিটি ইনস্ট্যান্স, ওকে। এখানে আমাদের শর্ট ট্রিক যেটা করে, ফ্রেড কোয়ালিটি একটা ফাংশন আমাদেরকে দেয়, এবং এখানে আমাকে যেটা করতে হবে কোয়ালিটি, আমি কোয়ালিটি চেক করতে চাই কোনটার, ডেটা, অর্থাৎ আমাদের এই যে ফাস্কি ফাইলটা আমি পড়েছি এবং ডেটা নামে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি, তো আমি এটার নাম দিচ্ছি পিকিউ, মানে ফ্রেড কোয়ালিটি। স্টোর করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিকিউ নামে অবজেক্ট ক্রিয়েট হয়েছে নিশ্চয়ই। এখন আমি এই কোয়ালিটি স্কোরগুলোকে আস্কি কোড না, ইন্টিজার হিসাবে দেখতে চাই, অর্থাৎ কোয়ালিটি স্কোরটা আমি দেখতে চাই ইন্টিজার হিসাবে। এই জন্য আমি এখানে অ্যাজ নামে একটা ফাংশন আছে, সেটা কল করব অ্যাজ। এখানে আমি যেটা দেব পিকিউ মানে ফ্রেড কোয়ালিটি, যেটা উপরে ক্রিয়েট হয়েছে, তারপরে আমি এখানে একটা স্ট্রিং লিখতে হবে আমাকে, ইন্টিজার লিস্ট। তাহলে আমাকে যেটা করবে এটা দেখেন আমাদের, আচ্ছা এখানে আমার কোনো ভুল হয়েছে, ওকে, এখানে দেখেন আপনারা কিউএস অর্থাৎ কোয়ালিটি স্কোর, মানে সেটা এটা তৈরি হয়েছে। তো আমি যদি এখানে জাস্ট কিউএসটা দেখতে চাই, এখানে কিন্তু আমরা কোনো আস্কি ক্যারেক্টার দেখছি না, এই আপনার ইন্টিজার লিস্ট অফ এই যে 1000, অর্থাৎ এখানে যে আমাদের মানে হ্যাঁ 1000 রিডস আছে, প্রত্যেকটার নিউমেরিক কোয়ালিটি স্কোর আমাদের এখানে দেখে, অর্থাৎ আমরা এই ফ্রেড কোয়ালিটি কল করার পরে এই ফ্রেড কোয়ালিটি থেকে আমরা এটা নিউমেরিক ভ্যালুটা এখান থেকে দেখতে পারি। ওকে, অর্থাৎ আমরা এটা চাইলে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করে নিতে পারি। এখন আমরা আসি যে এই কোয়ালিটি অ্যাসেসমেন্ট আমরা কিভাবে করব, যেটা আমরা একটু আগে একটা রিপোর্ট দেখে বলেছিলাম যে ফাস্কিউ একটা রিপোর্ট দেয়, ফাস্কিউ সি একটা সফটওয়্যার। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসেসমেন্ট। তো কোয়ালিটি অ্যাসেসমেন্টের জন্য প্রথমে আমাকে একটা সামারি রিপোর্ট তৈরি করতে হবে। তো এটা কোয়ালিটি অ্যাসেসমেন্টের জন্য কিউএ একটা ফাংশন আছে, কিউএ। প্রথমে আমাকে ডেটা ফাইলটা পাস করতে হবে, তারপরে ল্যান নামে একটা মানে আর্গুমেন্ট আছে, ল্যান ইজ ইকুয়াল 1, এটা অ্যাকচুয়ালি অপশনাল, এটা করতে হবে না। ওকে, তারপরে এখানে দেখেন আমাদের এখানে একটু আগে আমরা যেটা গ্যালাক্সিতে দেখে আসছি সেটা আপনারা এখানে দেখতে পাবেন, যে এই যে রিডিং কাউন্টস, তারপরে বেস কল, রিড কোয়ালিটি স্কোর, তারপরে বেস কোয়ালিটি, অ্যালাইন কোয়ালিটি, তারপরে ফ্রিকোয়েন্ট সিকোয়েন্সেস, তারপরে পার সাইকেল, এরকম আমাদেরকে এই কোয়ালিটিগুলা মানে চেক করবে, বা কোয়ালিটি সামারি যেটা বলে। তো আমি যদি জাস্ট এটা করি, আমি এটা একটা কিউএ অর্থাৎ কোয়ালিটি অ্যাসেসমেন্ট সামারি নামে একটা ভেরিয়েবলের মধ্যে যদি স্টোর করি তাহলে ভালো হয়। এরপরে আমি কিউএ সামারি যদি করি তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখন আমি জাস্ট এটার নামগুলো দেখতে চাই যে আমাদের অ্যাকচুয়ালি কী কোয়ালিটি অ্যাসেসমেন্ট এখানে করবে। তাহলে আমরা যেটা করব নেমস, এটার মধ্যে কিউএ সামারি যদি পাস করি তাহলেই আমাদের এখানে দেখতে পাবো যে এই প্যারামিটারগুলো। হ্যাঁ, কেউ কোশ্চেন করছে? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, এই প্যারামিটারগুলো কি করবে, শর্ট রিড আমাদেরকে এই প্যারামিটারগুলো চেক করে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রিড কাউন্টস, বেস কোয়ালিটি, হ্যাঁ এগুলা। তো আমরা এখন
শেষ প্রান্তে চলে আসছি। একটা কমান্ড জাস্ট আমরা শিখব, সেটা হচ্ছে যে এই যে রিপোর্টটা আমরা এখানে তৈরি করেছি কিউএ সামারি, এটা চাইলে আমরা ব্রাউজ করতে পারি, মানে ব্রাউজ ইউআরএল এটা দিয়ে আমি এখানে একটা ফাংশন পাস করব যেটার নাম হচ্ছে রিপোর্ট। আমাদেরকে এটা ব্রাউজারে ওপেন করে দিবে কিউএ সামারিটা, তাহলে আমাদের প্রত্যেকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে পাবো। এটা যদি আমরা রান করি একটু সময় নেবে। হ্যাঁ, এই যে আমাদের দেখেন, এই যে ওপেন হবে লোকাল হোস্ট 25024 সেশন, এরকম একটা index.h এরকম একটা ফাইল আপনাকে এখানে ইয়ে করবে। তো এখানে আপনাকে প্রথমে শর্ট রিড কোয়ালিটি অ্যাসেসমেন্ট, এই যে বায়োকন্ডাক্টরের লোগোটা দেখতে পাবেন। তারপরে এখানে বলবে কিছু কথাবার্তা যে দিস ডকুমেন্ট প্রোভাইড এ কোয়ালিটি অ্যাসেসমেন্ট অফ জিনোম অ্যানালাইজার রেজাল্টস। ওকে, প্রথমে রান সামারি, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে শর্ট রিড পিপিএন কাউন্ট, মানে জাস্ট আমরা কিভাবে এটা ইয়ে করেছি, রিড ফিল্টার অ্যালাইন্ড, তারপরে এখানে 1-2000 এটা দেখাচ্ছে। প্রথমে একটা ফাংশন এখানে দেখেন প্লট রিড কাউন্ট, এটা হচ্ছে আমাদের রিড কাউন্টের প্লটটা দেখাচ্ছে। তারপরেরটা যেটা সেটা হচ্ছে নিউক্লিওটাইড কাউন্ট এটিজিসি, দেখতে পাচ্ছেন প্লটটা। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে আমাদের প্লট রিড কোয়ালিটি, তারপরে হচ্ছে রিড ডিস্ট্রিবিউশন, ওকে, অর্থাৎ প্লট রিড অকারেন্সেস যেটা। আচ্ছা, এই যেখানে কাউন্ট এবং ল্যান যেটা দেখাচ্ছে। তারপরে সাইকেল স্পেসিফিক বেস কলস অ্যান্ড রিড কোয়ালিটি, যেটা আমরা গ্যালাক্সি ওয়েবসাইটে দেখে আসছি। এটা হচ্ছে আমাদের সামারি রিপোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সামারি রিপোর্ট। আমরা চাইলে এইগুলা মানে নিজেরাও মানে এক একটা প্লট দেখতে পারতাম। ওকে, এক একটা প্লট আমরা নিজেরাও দেখতে পারতাম। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্লটের শেষে একটা করে কি দেওয়া আছে, কমান্ড দেওয়া আছে। তো এগুলো রান করলেও আমরা নিজেরাও এক একটা প্লট মানে ক্রিয়েট করতে পারতাম, এক একটা সামারি ক্রিয়েট করতে পারতাম, ঠিক আছে। ওকে, আজকে আলোচনা হচ্ছে আমাদের এই মানে আলোচনার মধ্যে এটুকুই ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব, আর প্রশ্ন না থাকলে তো যেটা বললাম আমাদের এই পর্যন্তই, মানে যতটুকু আলোচনা করেছি আমার মনে হয় এনাফ, মানে ইন্ট্রোডাকশনের জন্য। বায়োকন্ডাক্টর এবং বায়োকন্ডাক্টরের যে প্যাকেজগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং সিকিউএনআর বা ইনফরমেটিক্সের জন্য যে প্যাকেজগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলা মোটামুটি জানলেই যে কোনো জিনোমিক ডেটা হ্যান্ডেল করা পসিবল। ওকে, এখন মাল্টিপল ইয়ে করার জন্য, ফাইল হ্যান্ডেল করার জন্য আরেকটা প্যাকেজ আছে, যেটা জাস্ট আপনারা কয়েকটা ফাংশন, এই যে এখানে যেমন আমি কয়েকটা ফাংশন দেখেছি, এরকম কয়েকটা ফাংশন দেখলে আপনারা ইয়ে করতে পারবেন, কাজ করতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকে আমরা এখানে বিদায় নিতে পারি।